রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। সময় রাত 11টা। শুরু হয়ে গেল হন্টেড প্লেস ভিত্তিক বাংলাদেশের একমাত্র রেডিও রিয়েলিটি শো। শুধু হন্টেড প্লেস ভিত্তিক আমরা বলবো না, ফেসবুক লাইভ হন্টেড প্লেস থেকে ডরের যে মাত্রা আমরা যোগ করেছি, আমাদের সেন্সের জায়গা থেকে আমরা বলতে পারি পৃথিবীর কোথাও ট্যারোট কার্ড নিয়ে রেডিওতে ভৌতিক কোনো অনুষ্ঠান হয় না। এবিসি রেডিও এই প্রথম। আমি, আমার টিম, রেজা ভাই, সুমন, লোবান, আরজে কিবরিয়া বাংলাদেশের রেডিও কালচারে নতুন কিছু আমরা দেবার চেষ্টা করেছি। শুরু হয়ে গেল ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সুমন এবং লোবানের জার্নিতে উঠে আসবে দুই বন্ধুর জীবনে ঘটে যাওয়া ভৌতিক গল্প 11টা থেকে 12টা পর্যন্ত। আর 12টার সময় শুরু হবে ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ড। এবং শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল শুক্রবার ডরের ট্যারোট কার্ড পেজ থেকে লাইভ থাকবো আমরা হন্টেড প্লেস থেকে ঠিক রাত 11:50। ডর মানে ভয়। কি মামা, অজগর সাপের পেটে ঢুকছো কখনো? না, অজগরের পেটে ঢোকার ইচ্ছাও নাই আমার। আচ্ছা, আজকে ঢুকতে হবে। আজকে অজগরের পেটে না ঢুকলে এত দূর পর্যন্ত যাওয়া যাবে না, বুঝছো? আর এত সকাল সকালে আজকে লম্বা জার্নি ফেলছো। এত সকাল কই, 11টা অলমোস্ট বাজে। লোবান, কিন্তু ট্রেন কি দেরি করবে না? ট্রেন দেরি করবে না। আমার মনে হয় বাংলাদেশ রেলওয়ের খুব উন্নতি ঘটেছে, টাইম টেবিলও খুব ভালোভাবে চালু করা হয়। যাই হোক, তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মেই আছে, টেনশন করার কিছু নাই। ও আচ্ছা, এটাইতেই উঠবো আমরা? এটার পরের যে প্ল্যাটফর্মটা আছে ওখানে কিন্তু ট্রেনটা যে দাঁড়ানো আছে ওটাই হচ্ছে আমাদের ট্রেন, বুঝতে পারছো? তো এই ট্রেন স্টেশনে একটু ঘোরাঘুরি করি, তাই না? অনেকদিন পরে, যদিও ডরের শুরুর দিকে আমি কয়েকবার গিয়েছিলাম ওখানে টিম নিয়ে। আমি অবশ্য অনেকদিন পরে ট্রেনে উঠছি। তো চলো আমরা ট্রেনের দিকে উঠে যাই। উঠে বসে আমাদের সিট টিট খুঁজে পেতে সময় লাগবে না। চলো ট্রেনেই উঠি। ওকে, চলো তাহলে ট্রেনেই উঠে পড়ি অজগরের পেটে। চলো। ঢাকার কমলাপুর থেকে ট্রেনে করে আমরা রওনা দেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ে আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গলে। সুমন, ট্রেন জার্নি তো ভালোই ছিল। এখন কি আবার কত দূরে আমাদের গন্তব্য? গন্তব্য বেশি দূরে না, এখান থেকে আমরা সিএনজি নিব। কোমর টোমর ব্যথা হয়ে গেছে। ট্রেনে একটু হাঁটাহাঁটি করতে পারে আরাম, বাসের চেয়ে কিন্তু ট্রেনে আরাম, যথেষ্ট আরাম, যথেষ্ট আরাম। লোবান, এখন যেটা করতে হবে আমাদের সিএনজি নিতে হবে। স্টেশন থেকে বের হয়ে আমরা সিএনজি আশা করি যে পেয়ে যাব। আমরা প্রায় সন্ধ্যার দিকে পৌঁছাই গেছি। আমরা এখন একটা জায়গায় যাব যেখানে আমরা রেস্ট নিব। রেস্ট হাউসে যাব, একটা রেস্ট নিব। দেন হচ্ছে আমরা ওখানেই আমরা ডিনার টিনার সেরে নিব, তাই তো? ওখান থেকে সমস্ত কিছু শেষ করে আমরা রাতের বেলা আমাদের যে আজকের কাঙ্ক্ষিত গন্তব্য রাবার বাগানে রওনা দিব। ঠিক আছে সুমন, তাহলে আমরা এখান থেকে রওনা দেই। চলো বেরোই। রাতের নীরবতা কি টের পাচ্ছেন সবাই? অদ্ভুত রকমের নীরবতা না? মানে দিনের বেলা আমার মনে হয় এখানেই নীরবতা ফিল করা যাবে, এত নীরবতা। যাই হোক, সবাইকে একটু বলে দিই, আমরা শ্রীমঙ্গলের একটা গেস্ট হাউস এবং রাবার বাগান সংলগ্ন একটা জায়গায় আছি, যেই রাবার বাগানকে নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। এবং আমি জানি না যারা রেডিওতে শুনছেন তারা ফিল করতে পারছেন কিনা রাতের এই নিস্তব্ধতা, চতুর্দিকে ঝিঝি পোকার ডাক, মানে কান ছালাপালা করে দেওয়ার মতো অবস্থা, এরকম একটা অবস্থা বিরাজ করছে। এবং ঠিক এই আমরা যে জায়গাটাতে আছি এখান থেকে গেস্ট হাউসটা খুব বেশি দূরে না, যেখানে আমরা আসলে আজকে বিশ্রাম করেছিলাম যতটুকু সময় পেয়েছি।
কিন্তু শ্রীমঙ্গলের কোন জায়গায় আছে এটা আমি বলছি না, কারণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন এখানে গেস্ট হাউস রয়েছে কিছু। এখন যদি আমরা শুধু এলাকাটার নাম বলি তাহলে হয়তো মানুষজনের পক্ষে বোঝাটা সুবিধাজনক হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এটা অ্যাভয়েড করে যাচ্ছি, এবং গেস্ট হাউস কর্তৃপক্ষেরও একটা আমাদের কাছে রিকোয়েস্ট ছিল। যাই হোক, এই জায়গা থেকে মূল জার্নিতে ঢোকার আগে আমি সবাইকে শুধু এতটুকু বলতে চাই, চোখ বন্ধ করে একবার কল্পনা করুন যে আপনি পাহাড়ের মধ্যে একটা রাবার বাগান, গভীর রাত, শুনশান নীরবতা, আশেপাশে কোনো ধরনের কোনো লোকালয় নেই। আপনি জোরে চিৎকার করলেও হয়তো আপনার চিৎকার কেউ শুনতে পাবে না এখান থেকে। শুধু এই চিত্রটা মাথায় নিয়ে চোখ বন্ধ করে শুনতে থাকুন আজকের ডর। আশা করি আপনিও ফিল করতে পারবেন যে আপনি ঠিক আমাদেরই সাথে এই রাবার বাগানেই বসে আছেন। এবং সবাইকে এটাও বলি, এরকম হন্টেড জায়গার ফিল যদি আপনি পেতে চান, এক্সপেরিয়েন্স যদি নিতে চান, তাহলে ডরের এই জার্নির প্ল্যাটফর্ম যেটা রয়েছে এটা আপনার জন্য। চলে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে ডরের ফোন নাম্বার বলা হয়ে থাকে সেই ফোন নাম্বারে ফোন করলেই হবে, অথবা আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman.dor, এখানে এসেও কিন্তু আপনি যোগ দিতে পারেন যদি আগ্রহী হয়ে থাকেন। যাই হোক, আমরা মূল জার্নি শুরু করি এবার। তো চলুন আমরা আর কথা না বাড়াই, আমরা এবার আমাদের অতিথির কাছে যাই। পরিচয়টা একটু জানবো। আপনার নাম হাসান? আমার নাম হাসান আহমেদ। হাসান আহমেদ, জি। ওকে হাসান ভাই, আপনি তো ঢাকাতেই থাকেন? জি, ঢাকা মিরপুর 2-এ থাকি। মিরপুর 2-এ থাকেন এবং লেখাপড়াও করছেন, জবও করছেন? জবও করছি। ওকে হাসান ভাই, আমি শুনেছি আপনার কাছে কয়েকটা ঘটনা আছে, এর মধ্য থেকে কোন ঘটনাটা দিয়ে আপনি আপনার জার্নিটা স্টার্ট করতে চান? আমি প্রথমে রিসেন্টলি ঘটেছে আমার বাবার সাথে যে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, আমি সেটা দিয়ে স্টার্ট করতে চাই। ওকে, আমরা শুনি, শুরু থেকে শুনি কি হয়েছিল আসলে। আমার বাবা সারাদিন কাজ করে উনি বাসায় ফিরছেন। এটা কোথায় ঘটেছে? এটা ঘটেছে হচ্ছে আমাদের পাবনা জেলা বেড়া থানার মানে পাঁচুরিয়া গ্রাম। আচ্ছা আচ্ছা। আমার বাবা মানে বাসায় এসে খাওয়া দাওয়া করে উনি পাশের গ্রামে একটা লোকের কাছ থেকে 15,000 টাকা পায়। সে টাকা আনার জন্য উনি বাড়ি থেকে রওনা হলো। আমাদের গ্রাম থেকে সেই গ্রামটা মানে সামান্য 2 কিলোমিটার আসতে হবে, 30 মিনিট বা 40 মিনিট হাঁটলেই সেটা পাওয়া যায়। তাদের সাথে কথাবার্তা বলতে রাত 9টার মতো বেজে গেছে। টাকাটা নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তো বলে রাখি, আমাদের বাড়িতে যাওয়ার জন্য 3 মাথার একটা মোড় আছে, ওইখানে একটা রাস্তা বাজারের দিকে চলে গেছে আর একটা রাস্তা মানে মাঠের মধ্যে চলে আসছে, যেটাকে গ্রাম অঞ্চলে মানে ক্যানেল বলে। তো ভাবলো যে সবাই তো 9টা বাজে, তো এখন বাজার দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে, তো উনি ভাবলো যে ক্যানেলের মধ্যে দিয়ে যাই। তো মাঝপথে আসার পথে উনি যেটা লক্ষ্য করলো যে এক গোংরানোর একটা সাউন্ড শুনতে পেলো। তো উনি ওখানে স্টপ হয়ে গেলে তাকে কেউ ডাকছে, যে এদিকে এদিকে বলে তাকে কেউ ডাকছে। তখন তিনি এই জিনিসটা দেখার জন্য পকেট থেকে মোবাইল বের করলো, বের করে সামান্য আলোতে উনি দেখার চেষ্টা করলেন। উনি যেটা দেখলেন মানে মাটি থেকে সামান্য একটু উপরে অনেক কালো একটা বস্তু মানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে এবং হাত দিশারা করতেছে এদিকে এদিকে, এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন এবং অনেক কালো কুচকুচে মানে চেহারা, এবং তিনি যেটা বললেন যে অনেক মোটা ছিল এবং মানে কণ্ঠটা মানে ছেলেও না মেয়েও না এরকম কণ্ঠ দিয়ে মানে তাকে ডাকছে, অনেক মোটা কণ্ঠ। তখন তিনি অনেক ভয় পেলেন এবং একটা অনুভব করলেন যে একটা ঠান্ডা বাতাস তার শরীরে লাগছে এবং তার বাম হাত এবং বাম পাটা মানে অবশ প্যারালাইজড হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তখন তিনি মানে অনেক ভয়ে কাঁপতে লাগলেন এবং মানে দৌড় দিলেন। এবং তিনি যেটা বললেন যে আমি যখন দৌড় দিলাম তখন পিছন থেকে আমাকে ডাকছে যে এদিকে এদিকে, এটা বলে ডাকছে। তখন তিনি পাশে একটা হিন্দু বাড়ি ছিল, ওখানে উঠলেন, সবাই আসলো। তো তখন উনি বললেন যে আসলে আমার সাথে এটা ঘটেছে। তখন সবাই তাকে নিয়ে বললো কোথায় ঘটেছে, চলেন যাই। তখন এসে দেখে যে আসলে ওখানে কিছু নেই। তখন বাবা বাসায় চলে আসে। তখন আমি ঢাকাতে ছিলাম, গ্রামে যাই, তখন মানে বাবা আমার সাথে শেয়ার করে। যে জায়গাটার কথা বললেন, ওই জায়গাটার কি এরকম কোন রিউমার আছে বা ওই জায়গাতে আরো অনেকে ভয় পেয়েছে? হ্যাঁ, এই ঘটনাটা যখন আমি আমার বন্ধুকে বলি, ওর নাম সবুজ, তখন ও বলে ওর বাবা এবং মা দুজনই রাত 11টার দিকে নাকি ওইখান থেকে আসতেছিল। তখন তারা সেম জিনিসটা দেখেছে, অনেক কালো একটা বস্তু এবং সেম ভাবে ওরকম গোংরানো শব্দ করতেছে এবং অনেকক্ষণ জায়গা জুড়ে একটা বস্তু মানে মূর্তির মধ্যে দাঁড়িয়ে আছে। এই ছিল আমার প্রথম ঘটনা। এই প্রশ্নটা এই জন্য করলাম যে কিছু কিছু এলাকায় থাকে, এরকম কিছু জায়গা থাকে যে খুবই মানুষের একটা ভয় কাজ করে। এবং আমি যে গ্রাম থেকে বিলং করি তো ওই এলাকাতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মানে তাল গাছ আছে, অনেক বড় বড়। তো একটা তাল গাছ এখনো আছে। ওই মহল্লার মধ্যে কথা একটা প্রচলিত আছে যে এই তাল গাছটা খুবই ভয়ঙ্কর এবং এটা আসলেই এখানে কিছু না কিছু আছে। এবং একটা মহিলাও আছে যে যিনি খুব মারাত্মকভাবে এফেক্টেড হয়েছেন এবং অনেকটা পাগলের মতো হয়ে গেছে নাকি। সবাই মুখে মুখে যাই বলুক, কিন্তু তাল গাছটার কাছে গেলে সবাই একটু মানে চুপসে যায়। একা দিনের বেলা দুপুরের দিকে, বিশেষ করে 12টা থেকে 1টার টাইমটা ওই তাল গাছের নিচ দিয়ে কেউ কখনো একা যায় না। এবং রাতের বেলা তো সন্ধ্যার পরে প্রশ্নই ওঠে না ওটার নিচ দিয়ে যাওয়া। তো আসলে এরকম প্রত্যেকটা এলাকাতেই মনে এরকম কিছু জায়গা থাকে যে প্রত্যেক মানুষের ওই ভয় কাজ করে ওই জায়গাগুলো নিয়ে। এরপরের কি ঘটনা আছে আপনার? এরপরে আমি যে ঘটনাটা বলবো
সেটা আমার বাবার মুখ থেকে শোনা। ওনার ফুফাতো ভাইয়ের সাথে ঘটনা ঘটেছে। তো আমাদের বাপ দাদা আগে মানে চর এলাকায় থাকতো। চর এলাকায় সাধারণত তখন লোকজন খুব কম থাকতো। আর আমার বাবার ফুফাতো ভাই উনি বাদামের চাষ করতেন। উনি আমার বাবার ফুফাতো ভাই উনি ঠিক দুপুরের সময় সেই মানে বাদাম গাছ মানে আগাছা পরিষ্কার করার জন্য উনি মাঠের উদ্দেশ্যে রওনা হয়। তখন উনি দূর থেকে দেখতে পায় যে তার জমিতে 2টা লোক কাজ করতেছে। উনি ভাবলো যে আমি তো কাজের কোনো লোক নেইনি, তাহলে আর কাজ করে কে? তখন জমিতে সবাই মাত্র পা রাখছে, তখন ওই লোক 2টা বলতেছে যে দেখ জমির পশ্চিম পাশে কিছু জিনিস রাখা আছে, ওগুলো নিয়ে আয়। সে ভাবছে হয় দেখে জিনিসগুলো নিয়ে যায়, দেখে যে আসলে ওনারা কে। জিনিসগুলো নিয়ে উনি পেছন ফের জিনিসগুলো দেওয়ার জন্য গেছে, আর উনি দেখে যে ওনারা নেই, উধাও, 2 জন উধাও হয়ে গেছে। বাদামের ক্ষেত আমি যতটুকু জানি যে খুব মানে লতানো থাকে, মানে নিচে মানে খুব বড় গাছ হয় না। এবং চর এলাকায় যেহেতু, তার মানে মানুষ তো উধাও হয়ে যাওয়া সম্ভব না মুহূর্তের মধ্যে। চতুর্দিকে মানে খোলা জায়গা, খোলা জায়গা, হ্যাঁ খোলা জায়গা, শুধু বালি আর বালি। মানুষকে কোনো মানুষকে উধাও হইতে হলে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে হবে যদি দৃষ্টি সীমার বাইরে। আসলে ওই জিনিস 2টা কে ছিল সেটা আসলে জানার বাইরে। তখন উনি প্রচন্ড ভয় পায়। আশেপাশের ক্ষেতে কোনো মানুষ না, আশেপাশের ক্ষেতে কোনো মানুষ দুপুরের সময় ছিল, আসলে সবাই বাড়িতে চলে গেছে। এটাই আমি একটু বলতে চাই, অনেকের মাঝে প্রশ্ন দেখা দিতে পারে, চর এলাকায় যখন এই ধরনের চাষগুলো হয় ওই সময়তে ওই এলাকাতে মানুষজনের উপস্থিতি এমনিতেই কম। চর এলাকাতে এমনিতে মানুষ লোকালয় থেকে অনেক দূরে থাকে সেগুলো। জি ওকে, তারপর ভয় পেয়ে উনি দৌড় দিয়ে বাসায় আসলো। অনেক কাঁপতেছে উনি ভয়তে। তো ওনার ওয়াইফ দৌড়ে আসলো যে কি হয়েছে, ভয় কাঁপতেছে। তখন বললো আমাকে 1 গ্লাস পানি দাও। তখন ওনার ওয়াইফ জাস্ট পানি নিয়ে আসলো, পানিটাকে দিল, কিন্তু ভয়ে সে পানি খেতে পারতেছে না, অনেক কাঁপতেছে। তখন উনি ঘটনাটা বলে যে আমার সাথে এটা ঘটছে। তো আশেপাশে মানুষজন ছিল, আমার বাবা ছিল সেখানে, যে সবাই শুনলো ঘটনাটা, সবার সাথে কথা বলতেছে এবং আশেপাশে তাকাচ্ছে। তিনি আসলে কিছু দেখার চেষ্টা করতেছে। আসলে ওই জিনিসগুলো তাকে আবার ফলো করতে করতে মানে বাসায় চলে আসলো। এতই ভয় ঢুকে গেছে যে ভয়টা তার মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, বাসায় না আবার চলে আসছে। তখন এটা দেখার পর সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে আসলে কিছু হবে না। তখন সে পানি খেতে পারলো না, পানি রেখে তিনি বাসার চারপাশ দিয়ে একটা বৃত্ত সার্কেলের মধ্যে একটা রাউন্ড দিল। রাউন্ড দিয়ে পাশ থেকে যে শেষ মাথা বন্ধ গেছে, রাউন্ডটা শেষ, বাস তখনই তিনি ওখানে পড়ে আসলে মারা যায়। ভাইয়া মারা গেছে? হ্যাঁ মারা যায়। সেটা আমার বাবা আসলে সচক্ষে দেখেছে। এটা অনেক কষ্টের একটা ইয়া। আমি এটাকে খুব স্বাভাবিক ভাবেই নিতে পারতাম, হয় না যে মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক করেও মারা যায়। আবার ওনার ওই মাঠের ঘটনার সাথে লিঙ্ক করতে বাধ্য করছে, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে উনি হঠাৎ করে আশপাশ তাকাচ্ছিল, যে হয়তো উনি কোনো ভয়ে খুঁজে বেড়াচ্ছে কোনো জিনিস, ওনাকে আবার ফলো করতেছে কিনা, যে ওইটা দেখার চেষ্টা। এই ভয়টাই ওনাকে পুরোপুরি মানে কাবু করে ফেলেছে। চিন্তা করা যায় মানে দিনে দুপুরে মানে এরকম ঘটনা ঘটে গেছে। ভয় হচ্ছে এমন জিনিস, যদি আপনার মনের মধ্যে ঢুকে যায় যে কোনো কিছু করতে পারে আপনাকে। একমাত্র ভয়ই আমার মনে হয় ওনাকে কাবু করে ফেলেছে। ওকে হাসান ভাই, আর কোন ধরনের কোনো ঘটনা কি আছে আপনার? জি, আমার কাছে আর একটা ঘটনা আছে। সেটা আমাদের পাশের এলাকায় ঘটনা। তো আমাদের পাশের এলাকায় একটা পুরাতন কবরস্থান আছে, গ্রামের নামটা আমি বলে দিচ্ছি, নলভাঙা গ্রামের নাম। তো একদিন শুক্রবারে নামাজের পরে হুজুর বলল যে কবরস্থানটা তো অনেকদিন পরিষ্কার করা হয় না, কবরস্থানটা পরিষ্কার করা দরকার। এই ধরনের কাজ সবাইকে দিয়ে করানো হয় না, যারা বাস্তব নামাজ পড়ে একটু বুজুর্গ টাইপের লোক তাদেরকে দিয়ে করানো হয়। 5 জন লোককে ঠিক করা হলো যে তোমরা কবরস্থান পরিষ্কার করবে। তো ওনারা সকাল থেকে পরিষ্কার করার কাজে লেগে গেল। দুপুর প্রায় শেষ। আগে থেকে বলে রাখি, কবরস্থানের নিচে একটা জমি আছে, ওখানে আগে কবর দেওয়া হতো, কিন্তু এখন আর কবর দেওয়া হয় না। কবর মানে 2-1টা কবর আছে, কিন্তু ওগুলো মানে শুধু শেপটা বোঝা যাচ্ছে যেখানে কবর ছিল, একদম মাটির সাথে লেভেল হয়ে গেছে। অনেক পুরনো কবর। একজন বললো যে আসলে এটা তো অনেক উঁচা নিচে জায়গা, তো এটা যদি ট্রাক্টর দিয়ে চাষ করা হয় তাহলে জমিটা একদম লেভেল হয়ে যাবে, তখন কবরস্থানটা ভালোভাবে মাটি ফেলে এটা ভালোভাবে প্রস্তুত করা যাবে। ট্রাক্টর নিয়ে আসা হলো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো একটা লোক ট্রাক্টর দিয়ে জমিটা চাষ করার জন্য প্রস্তুত হচ্ছে। তো চাষ শুরু করলো, 5 মিনিটও হয় নাই, মানে স্টার্ট বন্ধ হয়ে গেছে ট্রাক্টরটা। না বুঝতে পারে না, আবার শুরু করছে, আবার চালাইছে, জমি চাষ করতেছে। জমি ট্রাক্টরে যে লোহার ফাল থাকে ভাইয়া, ওই ফালগুলো মানে কয়েকটা ভেঙে গেছে। মানে ওটা তো নর্মাল জমি, সাধারণ মাটি, সাধারণ মাটি, ওখানে মানে এমন কোনো পাথর নেই বা যে সেটা লেগে মানে ভেঙে যাবে, সাধারণ জমি আর কি। মানে লোহার কিন্তু অনেক শক্ত, তো ভেঙে গেছে। এই ফালিগুলো খুবই শক্ত, জি। এবং কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। তো সবাই সন্ধ্যা লেগে গেছে, সবাই বাড়িতে চলে গেছে। যারা আসলে ওইটা সিদ্ধান্ত দিয়েছে যে এটা জমিতে চাষ করো, 5 জন ছিল, ওনারা আসলে 5 জনই অসুস্থ হয়ে পড়ছে রাতে। 5 জনই অসুস্থ হয়ে পড়ছে এবং এতটাই বৃষ্টি নামতেছে যে আসলে তাদেরকে যে হাসপাতালে নেবে সেও এটা নেই। গ্রামে যে ডাক্তার ছিল যারা, ওনাদেরকে নিয়ে এসে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তো সারা রাতে তারা অনেক অসুস্থ ছিল। তো সকালবেলা যে ঘটনাটা ঘটলো, যাদের কবরস্থান আশেপাশে যাদের বাড়ি ছিল, তো তারা সকালবেলা বের হয়ে দেখলো যে আসলে ওই জমিটা পুরো লাল রং হয়ে গেছে। লাল বলতে মানে
রক্তের মতো লাল হয়ে গেছে আর কি। তো তারা সেটা মানে কাছে যা দেখলো যে আসলে জমিটা লাল কেন, তারা কাছে যা দেখলো একদম পুরা জমিটা রক্তে লাল। ইভেন নিচে একটা ভাই খাল ছিল, মানে ওই বৃষ্টি নামছে বা জমিতে পানি জমে গেছে, পানিগুলো খালে গেছে। হ্যাঁ, জমির পানিগুলো যে খালে গেছে, ওই খালের পানি মানে সমস্ত পানি লাল হয়ে গেছে রক্তে। তখন সেটা তারা দেখে ভয় পায় এবং ভয় পেয়ে হুজুরকে ডেকে নিয়ে আসে। আরো সবাই আসে, এসে দেখে যে হ্যাঁ ঘটনা সত্যি, জমি লাল হয়ে গেছে। ইভেন আশেপাশে আর রক্তের মতো লাল না, একদম এলাকার মাটি লাল? না না না, ওরকম লাল না, ওরকম মাটি লাল হলে তো বোঝা যায়, মাটি লাল হলে কিন্তু পানিটা কিন্তু লাল হবে না ভাইয়া। জি, আর নিচে যে একটা খাল ছিল, ওই জমির পানি যে লাল হয়ে গেছে, মাটি লাল হলে তো জমিটা পানি লাল হয়ে যাবে না। তখন হুজুর আসলো, ইভেন এই ঘটনাটা জানাজানি হয়ে গেল, 10 গ্রাম থেকে লোকজন আসলো, এসে বিষয়টা দেখলো যে আসলে জমি মানে পানি লাল হয়ে গেছে। তখন হুজুর বললো যে আসলে এখানে কবর ছিল, তো এই কবরের উপর দিয়ে ট্রাক্টর চার্জ দেওয়া উচিত হয়নি। তো পরে হুজুর সবাইকে নিয়ে আর কি সবাই মসজিদে গিয়ে দোয়া করে দেয় ওদের জন্য। তো পরবর্তীতে ওটা আসলে ঠিক হয়ে যায়। এটাই ছিল ভাই আমার লাস্ট ঘটনা। মানে এরপরে পুরো আবার স্বাভাবিক, জমিটা দোয়া করার পরে জমিটা একদম স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, ওইটাকে ওই রাতেই নাকি পরের দিন স্বাভাবিক? পরের দিন স্বাভাবিক হয়, রাতে হয় না, পরের দিন হয়ে যায়। যেই এটা যে চাষ করেছে ওইখানে তো কোনো নতুন কবর ছিল না? না না, নতুন কবর ছিল, মানে পুরাতন কবর, অনেক দিনের পুরাতন কবর আর কি। ওকে, আমি জানি না যে আমার লিসনার যারা আছে তারা কোনো কিছু লজিক খুঁজে পাচ্ছে কিনা। আমি খুব চেষ্টা করছিলাম যে লজিক খোঁজার জন্য, এটা কেন লাল হতে পারে আমি আসলে বুঝতে পারছি না। হতে পারতো এলাকার মাটি খুব বেশি মাত্রায় লাল, আসলে লাল মাটির কালার এরকম পানিটা লাল হবে না, হতে পারে ওখানে কোনো বুজুর্গ ব্যক্তির কবর ছিল, এটা হতে পারে। মানে কিছু একটা বিষয় ছিল যেই বিষয়টা আসলে ওনারা পছন্দ করে নাই, বা কোনো কিছুকে আঘাত করা হয়েছে, যেটার কারণে হয়তো বা হতে পারে। আর যারা অসুস্থ হয়ে গিয়েছিল বলছিলেন, তাদের কি অবস্থা? 1 মাসের মধ্যে তারা অসুস্থ ছিল, এখন তারা সুস্থ, তাদের সাথে আমার কথা হয়েছে। এমন হতে পারে যে আমি একবার চিন্তা করেছিলাম যে কোনো গাছের যেই গাছগুলো কাটা হয়েছে, সরানো হয়েছে, ওই গাছের কোনো এরকম কষ্ট হতে পারে কিনা, কিন্তু পুরো জমি লাল লাল যে খাল ছিল সেখানে পানিটা গড়ে গেছে, সেখানে পুরো পানিটা লাল, অনেক পানি ছিল সেই খালে পুরো, মানে পানিটা। কতদিন আগের ঘটনা? এই ঘটনাটা প্রায় 6 মাসের মতো হয়েছে। 6 মাস, তার মানে খুব বেশি দিন আগে না। তো বর্তমানে মানুষজন ডিফারেন্ট কিছু পেলে ছবি পোস্ট করে দেয়। জি ভাই, আসলে ওটা এত প্রত্যন্ত অঞ্চল, ওইখানে আসলে ওইরকম কোন ছেলে পেলে আছে অবশ্য, তারা হয়তো সবাই বাইরে লেখাপড়া করে। আর ওইটা মানে যেহেতু জিনিসটা বেশিক্ষণ ছিল না, শুধু ওই রাতের মধ্যে আবার জিনিসটা ঠিক হয়ে যায়। প্রত্যন্ত অঞ্চল, ওইটা ওই রকম। আপনি বলতে চাচ্ছেন খুবই প্রত্যন্ত অঞ্চল, আমরা যত ফেসবুক বলি বা এত দামি ফোন দেখি যাই, যেভাবে অত প্রচলিত নাই ওখানে। জি, যদি ছবি থাকতো হয়তো বা দেখতে পারলে আমরা সেটা ফেসবুকে দিতে পারতাম। সো অনেক থ্যাঙ্কস হাসান ভাই আপনাকে, অনেক ধন্যবাদ আমাকে আসলে ডরের সুযোগ দেওয়ার জন্য। আমি ডর আমার এমনিতে অনেক পছন্দের একটা এপিসোড, আমি ডরটা নিয়মিত শুনতাম। আমরা 3 ফ্রেন্ড একটা মেসে থাকি, শাহিন এবং জুয়েল ভাই থাকে আমাদের সাথে। আমাদের সবাইকে ধন্যবাদ, ফ্রেন্ড প্লাস আমার পরিবার এবং আমার স্টুডেন্ট শুনছে, সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনার আশেপাশের সমস্ত মানুষকেই ধন্যবাদ। এবং অনেক ভালো লাগলো যে আপনারা একসাথে সবাই ডর শোনেন। এবং যারা এই মুহূর্তে শুনছে তাদেরকে বলতে চাই যে আপনাদের এরকম কিছু ঘটনা আছে আপনার আশেপাশে ঘটে গেছে, আপনারা যদি চান তাহলে ডরের এই প্ল্যাটফর্মটা আপনার জন্য উন্মুক্ত রয়েছে। আপনি চলে আসতে পারেন, আপনি আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারেন লাখ লাখ লিসনারের সাথে। কারণ যে কোনো জায়গায় বসে যতদূর না মানুষ লাইভ শুনছে, তার চেয়ে বেশি ডাউনলোড করে শুনছে এবং দেশের বাইরে থেকেও শুনছে। আমরা প্রতিনিয়ত, আমি ইন্ডিয়া থেকে প্রতিদিনই আমি ইনবক্সে মেসেজ পাই যে ওরা প্রত্যেকটা এপিসোড শোনে, আমাকে ইমেইল করে এবং ফেসবুকে নক পাঠায়। এবং মিডল ইস্টে, সেই আফ্রিকা থেকে আমেরিকা থেকে পর্যন্ত নক করে বলা হয় এই ঘটনার কথা। সো আপনার যদি ঘটনা থেকে থাকে, আপনি পুরো ওয়ার্ল্ডে প্রচার করতে চান সেই ঘটনাটা, আপনার জন্য এই প্ল্যাটফর্মটা উন্মুক্ত রয়েছে। এনিওয়েজ, অনেক ধন্যবাদ হাসান ভাই। চলেন আমরা পরবর্তী দিকে আগাই। ঝড় চলছে এবং সুমন আছে আপনাদের সাথে, আর অতিথিরাও রয়েছে। আর পরবর্তী অতিথির কাছে যাওয়ার আগে একটু বলি যে গত এপিসোডটা আমাদের প্রচার হয়েছিল মেঘনা নদীর পাড়ের কোনো একটা বটগাছ তলা থেকে, এবং ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম। অনেকেই ভিডিওটা দেখে আমাকে বলেছেন যে আলোটা ভালো ছিল না। আসলে ওই সময় আমি বলেছি, ভিডিওতেও বলা আছে যে আলোর আমাদের কাছে খুব একটা ব্যবস্থা ছিল না ভালো, দ্যাটস ওয়াই আমরা ওইভাবে আলোটা দিয়ে ভালোভাবে দেখাতে পারিনি। অনেকেই আমাকে
ইনবক্স করেছে ওই গাছটা নিয়ে, ওই জায়গাটা নিয়ে অনেকে আগ্রহ দেখিয়েছে কোথায় এবং কিরকম, যে আপনারা চাইলে এখনো দেখে আসতে পারেন আমার পেজে গিয়ে। পেজের ঠিকানাটা বলে দিচ্ছি, www.facebook.com/সুমন SUMAN, সুমন হচ্ছে নামের স্পেলিং, তারপর একটা .BOR। আরো একবার বলে দিই, www.facebook.com/সুমন . এই ঠিকানায় গিয়ে আপনি আমার পেজটা পেয়ে যাবেন এবং সেখানে আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলেন আমরা পরবর্তী অতিথির কাছে যাই, একটু তার সাথে পরিচিত হই। আপনার নাম ফাহিম, রাইট? জি, ফাহিম। ওকে, ফাহিম পুরান ঢাকায় তো থাকেন আপনি? গ্যান্ডারিয়াতে থাকেন। তো ফাহিম ভাই, আমি যতটুকু শুনেছি আপনার কাছে বেশ কিছু ঘটনা আছে এবং আপনার বাসায় কোনো কিছু একটা ঘটনা আছে। জি, তো আমরা সেটা দিয়ে শুরু করি, সেই ঘটনাটা দিয়ে। জি, তো আমি ঘটনা চলে যাই। আমার ঘটনা হচ্ছে কি যে আমি যখন বাসায় একা, মানে সবাই ঘুম, রাত্র 3টা বাজে। তার আগে এটা কত বছর আগের ঘটনা সেটা বলো। কত বছর না, এই 3 মাস হয় না এখন, 3 মাস আগে রিসেন্টলি করছে। ওকে। তো আমি তেমন এগুলো বিলিভ করতাম না, জিন আছে এটা মানি, কিন্তু দেখি নাই, সো বিলিভ করার কোনো প্রশ্ন ওঠে না। তো একদিন রাত্রে আমি কোনো একটা কাজের জন্য জাগনা ছিলাম, তো শুয়ে আছি বিছনায়, শীতের দিন ছিল, তো একটা কম্বল আমি নিয়ে শুয়ে রয়েছি আমার খাটের মধ্যে। তো হঠাৎ আমার কম্বলটার মধ্যে টান লাগে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। তো শুয়ে আছি বিছনায়, শীতের দিন ছিল, তো একটা কম্বল আমি নিয়ে শুয়ে রয়েছি আমার খাটের মধ্যে। তো হঠাৎ আমার কম্বলটার মধ্যে টান লাগে, ভাবছি ছোট ভাইয়ের সাথে আছে, টানাটানি করতেছে। তো যখন খেয়াল করলাম যে ওরা টানাটানি করে না, ওরা তোদের জায়গায় ঘুমিয়ে আছে। তো 5-7 মিনিট পরে আবার কম্বল টান দিয়ে, এবং টান দেওয়ার পরে আমার সহ ঘুরে ফেলছে খাট থেকে, এবং কম্বল আমার অর্ধেক খাটের নিচে। মানে এত জোরে টান? অনেক জোরে, অনেক, মানে একটা প্রেশারটা টান দিলে কিরকম হয় ওই রকম। আমি তখন একটু ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর আমি নিচে নামছি, লাইট ধরাইছি। লাইট ধরার পর খাটের নিচে দেখছি কিছু নাই। আমি কম্বল উঠাইছি, উঠানোর পরে খাটে রাখছি। আম্মুরে বলছি এগুলা, যে আম্মু এরকম সমস্যা হইতেছে, আমার তো ভয় লাগতেছে। খাটের নিচে দেখেছেন কিছু? কিচ্ছু নাই, খাটের নিচে একদম খালি পরিষ্কার। আর আমাদের খাটটা তো মানে বক্স খাটের মতো, মানে নিচের যে খাটের নিচে অংশটা বেশি ফাঁকা না, অনেক কম। দেখছি যে কিছু নাই। এই ফাঁকা দিয়ে হচ্ছে কম্বলটা অর্ধেক ভেতরে, অর্ধেক কম্বলটা এত মোটা আর খুব বড় কম্বল, 3জন মানুষের কম্বল, অর্ধেক কম্বল খাটের নিচে। আমি তাই না ভাই করছি, ভাই করার পরে রাখছি। তো সকাল হয়েছে, তা আম্মু বলছে যে বাবা আমার সাথে কদিন সমস্যা হয়েছে। কি সমস্যা? আম্মু বলছে যে ঘুমায় রয়েছে আম্মু কম্বল নিয়ে। তো উনি দেখছে যে ওনার গেট তো লাগাই না, একটা কালো বিড়াল ওনার পায়ের সামনে বসে আছে। এটা কি মানে রাতের বেলায় দেখতে? রাতের বেলা অনেক রাত, হঠাৎ ঘুম থেকে উঠা দেখে অবস্থা, মানে একটা অবয়ব পায়ের মধ্যে বসে আছে। তো উনি তো আলাপ পাইবে স্বাভাবিক, আর আমার আম্মুর ঘুম খুব পাতলা ঘুম। তো আম্মু দেখছে যে বসে আছে বিড়াল। তো আম্মু ঝাড়া দিয়ে উঠছে, উঠার পর লাইট ধরেছে, ঘর গেট সব লাগাই না, কিছুই নেই ঘরের ভিতরে। আপনাদের মূল গেট লাগানো ফ্ল্যাটের? এবং কয়তলায় বাসা আপনাদের? দোতলায়। দোতলায় বাসা। অন্যান্য কোনো রাস্তা নেই বেড়াল টেরাল প্রবেশ করার? আম্মার রুমটাও দরজাটা আটকানো? আটকানো, জি। সো এই রুমের মধ্যে বেড়াল প্রবেশ করার কোনো চান্সই নেই কোনো। তো সেখানে আপনার আম্মা দেখতে পাচ্ছে যে প্রায় রাতেই ওনার পায়ের কাছে একটা কালো বিড়াল বসে থাকে, এবং যখনই উনি টের পেয়ে যায় এবং লাইট টাইট জ্বালায় দেখার পর কিচ্ছু দেখতে পায় না। মানে আম্মু দেখছে যে উঠার পরে যদি আইসা থাকে বিড়ালটা, গেটটা সম্পূর্ণ বেরানো, ঢোকার চান্সও নাই, বেরোনোর চান্স নাই। তো বিড়ালটা গিল কই, আসলো কি না উনি চিন্তায় পড়ে গেছে। ঘরের মধ্যে বেড়াল টেরাল ঢুকলে যেটা হয়, অনেক সময় বদ্ধ জায়গায় কিছু সাইন থাকে, ওই এইটা ওটা ফেলে দিতে পারে। বিড়াল যেহেতু আসে, তো তখন শীতের দিন ছিল, বৃষ্টি হয়েছে, রোড কারো চেকলা ছিল, বিড়াল যদি বাইরে থেকে আসে তো কাদা অবশ্যই লেগে থাকবো। আর যেহেতু ল্যাপের উপর ছিল তো কাপড়, ওটা তো থাকবোই স্বাভাবিক। কিন্তু এটা ওইরকম কোনো সাইনই নেই, কোনো কিছুই নাই। আর বিড়ালের সাইজটাও অনেক বড় ছিল। আম্মু যে বলছে যে বাবা আমার মনে হয় এটা বিড়াল না, হয়তো অন্য কোনো কিছু, এত বড় সাইজের বিড়াল হয় না, আর হইলে গাও এগুলো বাসা বাড়ি থাকে না, এগুলো দূর দূরান্ত চলে যায়। তো তারপর আম্মু এই জিনিসটা মানে কয়েকদিন ফেস করছে, যেমন মানে গ্যাপ দিয়া 2-3 বার। তো এটা হওয়ার পরে কোনো কি প্রবলেম করে ওনাকে? মানে না, ওনার বসে তাকিয়ে থাকবো বৈশা। আর একটা জিনিস কি, আমার আম্মুর উপরে একটা জিন আছে, এখন আছে কিনা বলতে পারি না, কিন্তু 3-4 বছর আগে ছিল। এটা আদমির শরীর থেকে আসছিল, তো আমার আম্মুর উপরে ছিল এটা। আমার আম্মুরে বলতো সবসময় যে নামাজ পড়বি, বেপরতা থাকবি না। তো আমার আম্মু বেপরতা থাকে না, নামাজ কালাম পড়ে। ওইটা যাওয়ার আগে আম্মুর বয়সটা একবারে চেঞ্জ হয়ে গেছে গা, মানে একটা মুরব্বী গলা যেরকম ওই রকম হয়ে গেছে আম্মুর গলা। মঙ্গলবার দিন আসরের পর দিয়া তো বলতেছে যে তোদের এখানে উমুক নামের একটা লোক আছে, ওনার ডাক। আমাদের নানা হয় সম্পর্কে, উনি ঝাড়ফুঁক করে, ভালো মাপের মানুষ। তো ওনার ডাকতে বলতেছে। তো সবাই অবাক হয়ে গেছে গা, যে আম্মুর তো সেন্স নাই, আর আম্মুর উপর তো একটা জিনিস বিরাজমান করতেছে। ওনার ডাকার পরে উনি যখন গেট দিয়ে ঢুকবো, তখন আম্মু বলতেছে যে উনি আসতেছে,
উনি গেটে ঢুকছে, রাস্তা ক্লিয়ার কর, তোরা ওনারা আসার জায়গাতে, মানে আপনি করে বলতেছে, ওনারা আসার জায়গাতে উনি খুব কামিল মানুষ, ওনার সাথে বেদবি করবি না কেউ, আসতে সবাই সালাম দিবে ওনারে বল। উনি আসছে, গেটে পাড়া দিছে, উনি পাড়া দেওয়ার সাথে সাথে পা সরাই ফেলেছে গেটে। সরানোর পরে আম্মু ওনারা সালাম দিছে, লম্বা করে সালাম দিছে একটা। সালাম দেওয়ার পরে উনি বাইরে থেকে বলতেছে যে আপনি এখানে আসছি, আপনার সাথে দেখা করার কথা মনে পড়লো, এই কারণে আপনারা ডাকাইছি আমি, ভিতরে আসেন। যেভাবে কথাগুলো বলতেছে ঠিক এভাবে বলতেছে। আপনার আম্মু কিন্তু পুরুষ কণ্ঠে আর খুব মানে একটা মুরব্বী টাইপের কণ্ঠে, এবং আপনারা সামনে, তখন আমি সামনে। হ্যাঁ, তখন আবার মানে আশেপাশে যে লোকগুলো ছিল আমরা সবাই সাইডে হয়ে গেছি। আমাদের রুমটা বড় ছিল অনেক, তো খাটে আম্মু বসা মাঝখানে, একবারে হিজাব টিজাব কইরা বসা। উনি আসছে, ওনারা বললো বসতে, ওনার সাথে হাত মিলাইলো। মিলানোর পরে বলতেছে ও আপনার কি হয়? আমার নানা বলতেছে যে আমার ভাতিজি হয়। ওর নানা বলতেছে যে আপনি ওরা কিভাবে পাইলেন? আমি ওর ছাদ দিয়ে যেতেছিলাম, ওরে দেখছি, তো আমার ভালো লাগছে, এই কারণে আমি রয়ে গেছি। এই কথা বলে নানা বলতেছে যে ও তো এখন পোলাপান, ওর বয়স বা কত আপনি জোর ধরছেন? ওর তো তেমন বয়স না, ছাড়তে তুই পরে। তো উনি বলতেছে যে ছাড়া তো সম্ভব না, আমার পছন্দ হয়েছে খুব, ওরে আমি চাই। উনি বলছে দেখেন আপনি আসতে পারেন, যদি ও বারবার ঠিক হয়, বয়স ওই রকম প্রাপ্ত হয় যে ওই আসরে বসতে পারবো, এই জন্য ঝাঁফুক করতে তখন আসতে পারবেন, এখন না। তো উনি বলতেছে যে আমি যেতে পারবো না, আমি যাবো না। তো ওই নানা একটু প্রেশার দিচ্ছে, আপনার আমি সম্মান করি, ভালোভাবে বলতে চলে যান, ঝামেলা করেন এই জায়গায়। পোলা আমি দেখায় বলছে আর কি, ছোট ছোট পোলাপান আছে এখন অনেক ছোট, মানে মারা দরকার, আপনি যদি এভাবেই করেন ওরা তো মাসাল থাকতে পারবে না, ভয় পেয়ে পোলাপান। তো বলতে ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? মিষ্টি আর পরোটা লাগবে, এতটুকুই। তো মিষ্টি আনাইছি, পরোটা নিয়ে আমি নিজে গিয়ে আনছি। মিষ্টিটা মুখে দিছে, মুখে দেওয়ার বলতেছে আমারে এত টাকা পকেটে রাখছো, টাকাগুলো ফেরত দে, এগুলো ভালো না। সবাই অবাক হয়ে গেছে। আমার দাদি লোক আমার পকেটে হাত দিছে আইসা, যে কি আছে দেখি, হাত দিয়ে দেখা যায় টাকা আছে, যে কয় টাকা বলছি কয় টাকা আছে পকেটে। আচ্ছা, পরে আমি তো কাইন্দা দিছি ডরে, আমি ওইখানে কান্নাকাটি শুরু করে দিয়েছি। পরে বলতেছে এগুলো করা ভালো না, ভালোভাবে চলবি, নামাজ কালাম পড়বি, আল্লাহরে ডাকবি, মুরব্বীর কথা শুনবি। তো ঠিক আছে। তো খাওয়ার পরে উনি বললো যে আমি চলে যেতেছি, আর এখন আসুন না, যখন সময় হইব তখন আসুন, তখন আমাকে আটকাতে পারবেন না। তো এটা বললা লম্বা করে সালাম দিয়ে চলে গেল। মানে চলে যাওয়ার সময় আমাদের যে জানালাটা ছিল, জানালাটা মানে গাড়া আছে না, আমাদের বুড়িগুলো সাইড দিয়ে একটা খাল গেছে না, খালটা সাইডে আমাদের জানালাটা। আচ্ছা, প্রাণীগঞ্জে ওই জানলাটা মানে এমন ভাবে বাড়ি খাইছে ভাই, দেরিম করে আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হয়েছে, জানলাতে চলে গেছে। নানা বলতেছে এখান তো চলে গেছে, আর সমস্যা নাই। তো উনি বললো যে এরপরে কি আপনার আম্মা স্বাভাবিক হয়ে গেছে? আম্মা স্বাভাবিক, কিন্তু জ্ঞান ফিরছে অনেক পরে। আচ্ছা, অনেক আম্মু অনেক কমজোর হয়ে গেছে, সাউন্ড বাইরে না, গলা দিয়া গলা বিষ করতেছে। বুঝতে পেরেছি। এই জিনিসগুলো আসলে অনেকের কাছে শুনলে একটু অবিশ্বাস্য মনে হতে পারে, কেউ যদি চোখে দেখে না থাকেন বুঝবেন না। অনেকে যদি নেটে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করেন, এই ধরনের প্রচুর ভিডিও পাবেন। আমিও অনেক আগে আমার পেজেও আমি আপলোড করেছিলাম যে এভাবে পজেসড হওয়ার, যে সশরীরী জিনিস যখন কারোর উপর পজেসড করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই মানুষটার, এই রকমের ঘটনা কিন্তু বহু উদাহরণ রয়েছে। ইনফ্যাক্ট আমি নিজেও একটা চোখে দেখেছি। একবার একটা মেয়েকে ধরেছিল, 12 বা 15 এরকম বয়সের একটা মেয়েকে ধরেছিল, এবং ওই ধরার পর তার যে ভয়েস, তার যে চেহারা, তার যে চাহনি, ওগুলা দেখলে সাধারণ মানুষ ভয় পেয়ে যাওয়ার মতো। আমি ইনফ্যাক্ট ভয় ওর চোখের দিকে তাকাতে পারি না, তখন এরকম চেহারার অবস্থা হয়ে যায়। তো এরপরে কি হলো? আপনার আম্মার পায়ের কাছে এসে বেড়ালটা বসে থাকতো প্রায় মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে। জি জি। তো আম্মু বললো যে আমি তো বুঝতে পারি যে এটা বেড়াল না, আমি কি করা যায়? আম্মু বলছে যে মিলাদ পড়াইতে ঘরে। তো মামানি যে বলছি, মামানি একই কথা বলছে যে মিলাদ পড়াইতে, মিলাদ না পড়াইলে তো সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। এরপরে কিছুদিন পরে, 3-4 দিন পরের কথা, আমার ছোট ভাই আছে, তো ও রুমে একা বসা, ও পড়তেছে খাটে বসা, আমি আমার আম্মার রুমে শুয়া মোবাইলে ছবি দেখতেছি। তো আমার আম্মা আর বাকি ছোট 2 ভাই ওরা নানি বাসায় নদীর উপর। মানে কিছুক্ষণ পরে চিল্লাচিল্লি শুরু করছে যে ভাইয়া জলদি করে আয়, জলদি করে আয়। কি হিসাবে আমি গেছি, যে বই বলতেছে যে ফ্ল্যাটের বাইরে কিছু গেটটার মধ্যে একটা মহিলা দাঁড়ায় ছিল। মহিলা দ্বারা ছিল যে কই মহিলা, হ্যাঁ দেখছি। আমি লোক কিছু গেট খুলা আগে নিচে গেছি, নিচে কিছু গেট আটকাই না। তো আটকাই না মানে তো বাইরে যেতে পারবো না কেউ, চাবি তো আমাদের কাছে। তো উপরে গেছি, বাড়িওয়ালি যে ওনার রুমও তালা মারা। কি ধরনের মহিলা দেখেছে? মানে ও একটা মহিলা দেখছে, একটা বৃদ্ধ মহিলা দেখছে আর কি, তেমন ভয়ঙ্কর কোনো কিছু না। একটা মহিলা দাঁড়ায় ওর দিকে তাকায় আছে, মানে হঠাৎ। আচ্ছা, কয়েক সেকেন্ডের ব্যাপার, তার মধ্যে ঘটনা ঘটছে। তো আমি গেলাম বাড়ির ওইখানে গেট তালা মারা, নিচেও তালা মারা। তো মহিলা কই যাইবো? তা আমি ওর চিল্লাচিল্লি করলাম যে ফাইজলামি করছ কি কারণে? তো পরে ভাবলাম যে না হইতেও পারে, কারণ আমরা যেহেতু এগুলা ফেস টু ফেস হইছি, তো ও হতে পারে। তো আমি আম্মুরে ফোন দিলাম
যে আম্মু বাসায় আসেন জলদি করে, সমস্যা হইতেছে। তো আম্মু আসছে, আসার পরে তো খুব একটা চিন্তার বিষয় এখানে যে ঘরের মধ্যে এগুলো চলতেছে। মানুষ ঘরে থাকলে সেফ থাকে, আমরা ঘরে আনসেফ ফিল করতেছি। তো যাক, আমাদের যে মামানি আছে ওনার কাছে গেলাম, উনি আবার খুব বয়স্ক বৃদ্ধ, এগুলো ভালো জানে। বলছি যে মামানি এগুলো সমস্যা হইতেছে ঘরে, তো কি করা যায়। বলার পরে বলতেছে যে আমি কিছুদিন আগে দেখছি, মানে ওই সাতটার দিন রাত্রিবেলা প্রায় 1টার পর দিয়া উনি ছাদে বসে আছে একা, মামার আছে অন্য যারা আছে নিচের ছাদে, ছাদ তো তাদের ডাবল। তো উনি দেখে যে আমাদের গুল্লিতিয়া একটা মহিলা গেতেছে, এবং মহিলার হাইটটা তেমন বেশি না, সাদা কাপড় পরা, চুলগুলো ছাড়ানো, মানে একটা যেরকম বোঝা যায় আর কি যে গেতেছে আমাদের গলি দিয়া। তো আমি এটা তো সমস্যা না, এটা মানুষ যেতেই পারে স্বাভাবিক। তো উনি দেখছে যে না ওইরকম কোনো কিছুই না, ও যে গেতেছে লাগে সুন্দর ভেসে গেতেছে। আচ্ছা, অবয়ব বুঝতে পারতেছে উনি। আমি কাছে ঠিক আছে, আপনার কি করা যায়। বলছে যে মিলাদ পড়ায় দে, মিলাদ পড়ানোর পরে আল্লাহ সব ঠিক হয়ে যাবো। তো আমরা মিলাদ পড়াইছি, আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক আছে, এখন আর কোনো ঝামেলা নেই। ওকে, এটাই হচ্ছে বড় কথা, এখন কোনো ধরনের কোনো ঝামেলা নাই। ফাহিম ভাই, আপনার আরো কিছু ঘটনা মনে হয় আছে, আমরা একটু সেই ঘটনাগুলোর দিকে যাই। আর একটা ঘটনা আছে আমার চাচাতো ভাইকে নিয়ে, মানে খুব ছোট, ওর জন্মের আগের ঘটনা এটা। ও যখন ওর মার গর্ভে হবে তার আগে ওর মা ওর নানি বাসায় বাড়িতে গেছে। ওই জায়গাটা ভালো না, মানে ওই যে ময়লা নর্দমা ড্রেন এইগুলা দিয়ে ঘেরানো জায়গাটা ডেমরাতে। তো ওইখানে যাওয়ার পরে যেহেতু উনি গর্ভবতী, সমস্যা তো আছেই, মার বাসায় নিয়ে গেছে। তো কিছুদিন থাকার পরে ওনার এক চাচাতো ভাই নাকি সম্ভবত কি লাগে তার বিয়ার অনুষ্ঠান। তো ওনার একা রেখা বাসায় সবাই অনুষ্ঠানে গেছে লগ্নে, উনি বাসায় একা। উনি দেখে যে ওনার এক চাচাতো বোন ওনাকে ডাকতে আসে যে আপা একটু আসো তো, বাইরে কথা আছে। সন্ধ্যার পর দিয়া তো উনি বলছে যে ঘরে বল কি কথা। ওরা বলছে না ঘরে বলা যে ওরা বাইরে আহো। তো বাইরে বলতে বলতে ওনারে নিয়ে গেছে একবারে বাথরুমের সামনে। বাথরুমটা আবার একটু দূরে ছিল, অন্য বিল্ডিং এর সাথে ছিল। ওনারে বলছে যে আপা একটু টয়লেটে যাবো, তুমি একটু দাঁড়াও। তো দাঁড়াইছে, উনি দাঁড়ায় রয়েছে 1-1.5 ঘন্টা হয়ে গেছে না, আসে না। টয়লেট ভিতর থেকে লাগাই দিছে। তো উনি যখন দেখছে 1-1.5 ঘন্টা আসে না, তুমি ভয় পেয়ে গেছে উনি। এই অবস্থা দাঁড়ায় দিছে এখানে, তার মধ্যে আসে না। তো উনি অনেক ডাকাডাকি করছে যে কিরে বেরোস না, আমি চলে গেলাম। তো উনি চলে আসছে, ওনার ভাইকে ফোন দিছে এই বাসায় সমস্যা হইতেছে। ওনার ভাই বাসায় আসছে, কান্নাকাটি করতেছে যে উই এরকম আমার ডাইকা নিয়ে গেল, উই এখন আসে না, 1-1.5 ঘন্টা গেছে, টয়লেটে যা বসে আছে। তো যখন মানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে যে এখন বাইরে নাকি, মানে অনেক মানুষ মুরব্বীরা সবাই গিয়ে গেট বাইরেতেছে যে বেরো, তখনও টয়লেট ভিতর থেকে লক করা। সবাই ভাবছে কি উনি বুঝি সুইসাইড করার মতো কোনো অ্যাটেম্প করছে, ভয় পেয়ে গেছে সবাই যে জলদি করে টয়লেটের গেট ভাঙ। তখন লোহার গেট তো ভাঙা তো যায় না, কি করণ যায়। এই চিল্লাচিল্লির মতো হঠাৎ আইসা বুঝতে চেয়েছে যে চিল্লাচিল্লি কি হয়েছে। ওনারা দেখে সবাই ছায়া রয়েছে, মানে বিস্ফোরণ একবারে। তুই কই থেকে, তুই টয়লেটে? আমি টয়লেটে, মানে আমি অনুষ্ঠানে ছিলাম, বউ রেখা এখন এখানে আসলাম। তো বলতেছি তো এটা কিভাবে সম্ভব, তুই তো টয়লেটে গেলি, মায়ের নিয়ে গেলি, ও তো দাঁড়ায় আছিল টয়লেটের বাইরে। পরে না আমি টয়লেটে যাই নাই, আমি তো আসি না এখানে, এই যে আমার কাপড় চোপড় দেখো না। তো স্বাভাবিক সবাই অবাক হয়ে গেছে। তো টয়লেটের যে গ্রিল গুলো লাগায় যে ওইগুলা ভাঙছে, ভাঙিয়া পুরা গেটটারে ছুটাইছে। ছুটানোর পরে দেখে ভিতরে কিচ্ছু নেই, গেট তখন লক করা, ভিতরে কিচ্ছু নাই। উপরে তো বের হইবে, উপরে তো ছাদ বের কি দিয়া। আর একটা মহিলা মানুষ তো আর ছোট বেন প্লেট তো বেরোতে পারে না, আর নিচে বেরোর রাস্তা নাই। তো এই জায়গায় একবারে খালি। তো ওনার ভয় পেয়ে গেছে সবাই। তো ওই জিনিসটা আমার চাচির উপরে ভর করছে, ওনার গর্বের সন্তানরে পায়ে গেছে, আমার যে চাচতো ভাই। তো ওর সমস্যা হয়, মানে হঠাৎ চিল্লাচিল্লি করে, মানে জ্বালা পোড়া করে শরীর, মা আমার শরীর জ্বলে। ওর বয়স এখন প্রায় 13 বছর, ওর সাইজ এতটুক। আচ্ছা, ও শরীর রক্ত অনেক কম। একটা ছেলে, আমার চাচির একটাই ছেলে, ওই চাচতো ভাই। তো উনি কান্নাকাটি করে যে ব্যাপার কি, আমার ছেলে এরকম করে কি কারণে। ডাক্তারের কাছে, ডাক্তার বলে কিছুই তো সমস্যা নাই, খালি ব্লাড কম শরীরে। তো চাচি চিন্তায় বেড়ে গেছে। তো ওনার মা আসছে, আমার আম্মুর সাথে বসছে, বলে কথা বলছে। তো আম্মু বলতেছে আচ্ছা আমি দেখতেছি এটা। তো আম্মু একটা হুজুরের কাছে নিয়ে গেছে ওরে। তো আম্মু সব বলছে, নেকরুল আছে না জিঞ্জিরা, বড় মাপের হুজুর, উনি ওনার কাছে নিয়ে গেছে। তো উনি বলছে সমস্যার কথা, যে ওর শরীরে আছে একটা জিনিস, মানে এটা পিশাচ বলে আর কি, রক্ত চুষে। তো মাঝে মাঝেই ওর এই জায়গায় আর এই জায়গায় ঘাড়ের দাঁত বসে রক্ত চুষে, দেখা যায় না অদৃশ্য। কিভাবে আপনি বুঝলেন যে দাঁত? আমার আম্মু দেখছে, আমার আম্মুর উপরে এগুলো আছে, বললাম তাকেই। মানে দাঁতের কি চিহ্ন দেখা যায়? না, আপনি বলতেছি শুনেন। আমার আম্মু কোরআন শরীফ নিয়ে বইছে, ওর পাশ সামনে রাইখা বরাবর বইছে এভাবে। তো ওরে বসানোর পর আম্মু কোরআন শরীফ পড়তেছে, যখন আয়াতুল কুরসি পুরো ফু দিছে শরীরে, ওইটাও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে যেমন এইভাবে আমরা যে বসছি না, পাশাপাশি বসছে, এমন অবস্থা, এমন দুর্গন্ধ। মানে আমরা যে দাঁড়ায় আছি, আমরা তো দেখতেছি না, আমার আম্মু দেখতেছে, গন্ধে চালনা যেতেছে না, এমন দুর্গন্ধ ভাই, মানুষ পোষার গন্ধ। এক মিনিট, আমি একটু ক্লিয়ার হই। মানে পুরো রুমের মধ্যে এতক্ষণ পর্যন্ত কোনো গন্ধ নেই, পুরো ক্লিয়ার রুম। যেই আপনার আম্মু
আয়াতুল কুরসি পরে ফু দিয়েছে তখনই মানে ওইটা ডিটাচ হয়ে যাওয়ার পর দুর্গন্ধ ছড়াই গেছে। মানে আগরবাতি ছিল রুমের মধ্যে, আগরবাতির গ্রাম ছিল, তারপরেও সব দুর্গন্ধ। ছাপায়া এখন মানে এমন গন্ধ শুরু হয়েছে ভাই, পুরো বাড়িটার মধ্যে, বাড়ির বাইরে যায় নাই, শুধু বাড়িটার মধ্যেই পুরো গন্ধ। তো আম্মু তো দেখতেছে আর বারবার মানে চেহারাটা সরাই ফেলাইতেছে, আম্মুরে জিবলা দেখায় বলে ব্যাগ গাইতেছে, আবার আম্মুরে বলতেছে যে রাখতে পারবি না, ওর এমনি যামুগা। তো আম্মু বলতেছে যে ওর এমন চেহারা, মানে জিবলাটা দুই বাক্য সাপের মতো। ভয়ে আপনার আম্মাও তাকাতে পারছে না না, ভালো করে। আম্মা কাজ শেষ করবো, আমার খাটের মতো বমি করে দিছে আম্মা। তো এত ভয়ঙ্কর, আম্মা বলতেছে বাবা এমন চেহারা আমার, মানে আরো তো এত কিছু দেখছি আমি, এরকম কোনোদিন দেখিনি বাবা, যে এত ভয়ঙ্কর চেহারা ভাই, আমার শরীর কসম খারাপ যখন। তো জিবলা দুই ভাগ করা, বারবার আম্মার জিবলা একটা ব্যাসকিত আছে, জিবলা একবার কপালের দিকে উঠে ফেলায়, একবার নাভির দিকে না ফেলায়, এমন ভাবে আমার ভয় দেখাইতেছে যে চইলা যা, আমি ওরা নিয়ে যাবো গা। তো অনেক কলা কৌশলের পরে, অনেক সুরা পড়ার পরে ওইটা তখন ছাড়ছে, মানে ওই মুহূর্তটা চলে গেছে আর কি। মানে হঠাৎ শো করে চলে গেল, আমাদের সবাই সেট করে দিলাম, আম্মা বললো যে সবাই শুয়ে যা, ও বেরিয়েও। সবাই বলছে যে আগুনের তাপ শরীরে রাখছে, মানে জাস্ট মনে হয় একটা হাওয়া, হাওয়া চলে গেলে আপনাদের এরকম হিট হাওয়া চলে গেছে পাস কইরা। সবাই বলছে যে তাপটা খুব ভালোভাবে শরীর লাগছে। আমি সবাই গোসল করছি আমরা, কারণ রিক্সের মধ্যে কেউ থাকতে চাই না আমরা, ভয়ের মধ্যে। আসলে এই ক্ষেত্রে এগুলা গোসল টোসল করে মানে পাক পবিত্র হয়ে যাওয়াই খুব ভালো। সবাই গোসল করার পরে দোয়া কালাম পইরা শরীরে ফুট দিয়ে শরীর বন্ধ করে রাখছে। এবং ওর সাথে ওই দিন রাত্রে আমি ছিলাম, আমার চাচাতো ভাই ছিল একজন, আমার বড় সিনিয়র, উনি ছিল, আম্মা ছিল, মানে ওনার পাশে ঘরে ছিল, আমরা দুই চাচাতো ভাই, আমরা ওর সাথে ঘুমাইছি, ওই ছোটটার সাথে ঘুমাইছি। আমার ভাই ভয়ে মানে এমন অবস্থা, আমার খিদা লাগছে, আমি যে মানে এই ঘর থেকে ওই ঘরে ফ্রিজ, আমি যে হাইটা গিয়া খাওন মেয়েকে খামু, আমার এই সাহসটা ভিতরে নাই যে ভাইয়ার বলে ভাইয়া আসো, ভাইয়া কই তুই খায়, আমি এখানে বসে আছি, মানে ঘুমাই না কেউই। ভাইয়া স্মোক করে আবার, তো উনি আবার জানলার পাশে বসে স্মোক করতেছে, ছোট ভাইটা ঘুমাই রয়েছে, ওর কোনো সমস্যা নেই। তো আমি খাওন টাউন নিয়েছি, খাইছি। তারপরের দিন ওই হুজুরের কাছে দিয়ে যাওয়া হয়েছে। আবার নিয়ে যাওয়ার পরে হুজুর বলছে যে আমি যতটুকু দেখলাম, যতটুকু জানলাম, শুনলাম যে ওর 18 বছর বয়স পর্যন্ত ও থাকবো, তারপর নিয়ে যাবো, রাখার মতো ক্ষমতা কেউ নাই, এক আল্লাহ ছাড়া। তার মানে আপনার ভাই যার বয়স 13 বছর বর্তমানে, আর 5 বছর পর্যন্ত হয়তো বা কিছু একটা মানে কিছুর একটা চিন্তা ভাবনা করা। এটা বইলা দিছে হুজুরে, তখন খুব কান্নাকাটি হয়েছে, মানে স্বাভাবিক, এটা মানা যে এটা আগাম বার্তা দিয়ে দিছে 18 বছর বয়সে নিয়ে যাবো। আমরা কান্নাকাটি করছি, খুব আদর করি খুব। আমার দেখলে যেমন ভয়ে দৌড় দিয়ে কোথায় যাবো, রাস্তা বিস্তার পায় না, এত আদর করি ছেলেরা। এখন এই ভাই মানে আমি কি বলবো, এই জায়গাতে কিছু কিছু বিষয় হয়তো অনেকের কাছে অনেকে দ্বিমত পোষণ করতে পারে, অনেক কিছুই ভাবতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি বারবারই বলে থাকি, বিশ্বাস অবিশ্বাসটা আপনার কাছে। আমার যে আপনি যখন বললেন যে আপনার আম্মা দেখতে পাচ্ছে যে হঠাৎ করে রুমের মধ্যে দুর্গন্ধ ছড়াই গেছে, এতগুলো মানুষ কিভাবে এই গরম হাওয়াটা পায়, এবং এই গরম হাওয়া যারা পেয়েছেন, যাদের অনুভূতি হয়েছে, তারা নিশ্চয়ই বুঝতে পারেন। ওকে ফাহিম ভাই, আমি যতটুকু শুনেছি যে আপনার নিজেরও আরো একটা ছোট্ট একটা ঘটনা আছে, আমি একটু শর্ট করে ওই ঘটনাটা শুনেছি। আমাদের নদীর ওপার, মানে কেরানীগঞ্জ জায়গাটার নামটা বলুন না, জায়গার ওই জায়গায় একটা ঘটনা আছে আমার। যেমন আমি রাত্রে প্রায় 9টার পরে ফোনে কথা বলছি, তো বলতে বলতে জায়গাটা চলে গেছি আমি। তো জায়গাটা হিন্দুদের জায়গা, আর ওই জায়গায় মানে আগে লাশ টাশ পুরানো হইতো, তো স্বাভাবিক একটা হন্টেড জায়গায় দুইটা। তো আমি ওই জায়গায় গেছি, আমার সেন্স নাই, আমি কোনো কথা বলতেছি, গাড়ি ঘোড়া চলতেছে, আমি একলা হাঁটতেছি। চায়ের দোকান ছিল, চায়ের দোকানে বসে কথা বলতেছি, চায়ের দোকানের লোক বলতেছে ভাই দোকান লাগাই দেবো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো লাগাই দিচ্ছি আমি ওই জায়গায়। তখন আমি একমাত্র একটা মানুষ, আর কোনো জীব এখানে নাই। আমি কথা বলার পরে কটা বাজে তখন? 9:30, 10:15 এরকম। ওই জায়গাগুলো আসলে ওই সময় তো নীরব, সন্ধ্যার পরে এই জায়গা নীরব হয়ে যায়। আমি চিন্তা করছি যে এতক্ষণ রয়েছে এই জায়গায়, আর থাকা দরকার নেই, চলে যাই। তো ফোনে কথা বলতেছি না, আমি ফোনের কথা বাদ দিয়া, ফোন নামাইলে আমি আলাদা মানুষের ফিসফিসের শব্দ পাইতেছি। আমি ভাবছি যে এখানে আশেপাশে কোনো লোক আছে, তো নেশা টেশা করে, তারা হয়তো আছে, সমস্যা হতে পারে আমার, আমি চলে যাই এখান থেকে। তো আমি চলে যাওয়ার কথা চিন্তা করে আমি মুভ করছি, মাত্র মুভ করছি আর কি, পেছন থেকে সামনে ঘুরছি, আমার সামনে যে চলে গেছে এটা কোন একটা কিছু, হয়তো কোনো জীবজন্তু, হয়তো অন্য কোনো কিছু, এমন ভাবে গেছে হাওয়ার বেগে পাশে, হাওয়া মানে একবারে বিজলি এত জোরে গেছে আমার সামনে দিয়া। তো আমি লুঙ্গি পরা ছিলাম, আমার লুঙ্গির বাতাসে উঠতেছে, মানে বাড়ি খেতেছে বাতাসে, এত জোরে গেছে আমার সামনে দিয়া। তো আমি ভয় পেয়ে গেছি, যে আরে বাবা এটা কি, মানুষ না, কোনো হুন্ডা না, কোনো গাড়ি না, আর গাড়িতে চলবো না, এটা তো একটা গলি রাস্তা, কি গেল এটা, আমি ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি লাইট মারছি, লাইট মেয়েরা প্রায় 2-3 মিনিটের মতো আর কি আমি জায়গায় আসছিলাম, আমি দেখছি যে কিছু আছে কিনা। তো ফ্ল্যাশ লাইটের কিছুই পাইনি আমি এখান থেকে চলে আসতেছি। মানে আমি যখন রোডে এসে পড়ছি, একটা মুরব্বী লোক, মানে পাগল টাইপের একটু,
ওই মুরব্বীটা বলতেছে আমারে জলদি চলে যা বাসায়, এত দূর আসা ঠিক হয় নাই তোর। কোনো কিছু ছাড়া এমনি বলতেছে? চিনি না, পাগল টাইপের। ওনার আমি চিনুম কই থেকে, আত্মীয় তো লাগে না। আর ওইটা আমার কাছে অনেক দূর, প্রায় 60 টাকা রিক্সা ভাড়া। উনি বলতেছে যে বাসায় চলে যায়, এত দূর থেকে আসছ ভালো খরচ নেই, জলদি বাসায় চলে যা। তা আমি তো অবাক হয়ে গেছি, আমি বাবা আপনি কি বলতেছেন, আমি তো বুঝতেছি না। তোরা কিচ্ছু বুঝার বাকি নাই, তুই বাসায় চলে যা বুঝার উপর আল্লাহ বুঝবো। তা আমি ওইখানে তোবা খাইটা আল্লাহর মাপ চাইয়া দোয়া কইরা শরীরটা ফুদিয়ে আল্লাহ আমার হয়তো ভুলেছে, এমন কোন জায়গায় যেন আমার উচিত না, আমার ক্ষমা করেন। আমি ওইখানে মাপ চাইছি, আমার মাপ করেন, আমি ভুল করছি, আমি চলে যাবো বাসায়, এখনই চলে যাবো। আমি লগলো চলে এসে পড়ছি। আসলে এরকম হয় যে আপনি আসলে ভুল সময় ভুল জায়গায় উপস্থিত থাকলে যেটা হয় যে এমন কিছু জায়গা আছে যেখানে আমাদের যাওয়া উচিত না। কিছু কিছু জায়গা আছে নেগেটিভ এনার্জি গুলো এত শক্তিশালী থাকে যে এখানে আপনার যে কোনো সমস্যা হইতেই পারে। তো ওই জায়গাগুলোতে একটু খুব সাবধান থাকাটা জরুরি। তো যাই হোক ফাহিম ভাই, এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স যেটা আপনি আজকে আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই। সময়ের সাথে সাথে আজকে দুইজন অতিথির ঘটনা কিন্তু আমরা শুনে ফেলেছি। সো এবার আসুন আমরা মূল ঘটনায় যাই, এই হন্টেড প্লেসের ঘটনায়। আজকে আমরা ঠিক যেই বাগানটাতে আছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেই গেস্ট হাউসটাও দেখা যাচ্ছে। আজ থেকে প্রায় বছর দেড়েক আগে মনে হয় এটার সূত্রপাত হয়। হঠাৎ করে রাতের বেলা গেস্ট হাউসের যারা বর্ডার রয়েছে, মানে যারা অতিথিরা ওঠে, রাতের বেলা নাকি অনেক শব্দ, চিৎকার, চেঁচামেচি শুনতে পায়। কর্তৃপক্ষ প্রথমে বিষয়টা টের পায়নি, পরবর্তীতে দেখলো যে না আসলেই শব্দ হচ্ছে। এক রাতের বেলা তাদের যে সিকিউরিটি এরা রয়েছে ওদের বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে, কিন্তু তারা কোনো ধরনের কোনো শব্দের অস্তিত্ব পায় নাই। তো তারা আবার চলে আসে। ওই রাতের থেকে যেটা হয়, যতজন সিকিউরিটি গার্ড ওখানে গিয়েছিল তাদের মধ্য থেকে একজন খুব অ্যাবনর্মাল আচরণ শুরু করে এবং মানে পাগলের মতো প্রায় হয়ে যায়। মনে হয় যে সে তার নিজের মতো নেই, অন্য কিছু তার উপর ভর করেছে। তো একটা পর্যায়ে সে মানে খুবই অসুস্থ হয়ে যায় এবং তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে অনেকদিন চিকিৎসার পর নাকি সে কিছুটা সুস্থ হয়েছে, যদিও সে আর এই এলাকায় আসেনি। ওই দিন রাতে আরো যে দু একজন সিকিউরিটি গার্ড গিয়েছিল তাদেরও প্রবলেম দেখা দিতে শুরু করে। কিন্তু এরও পরে যেটা হয় যে ঠিক এই রাবার বাগানের এখানে কিছুদিন পরে একটা লাশ পাওয়া যায় এবং লাশটা এই যে গ্রামের বাসিন্দারা রয়েছে তাদেরই মধ্য থেকে কোনো একজনের একটা লাশ পাওয়া যায়। খুবই বিভৎসভাবে নৃশংসভাবে খুনের ঘটনা ছিল এবং মানুষের মাঝে কথিত আছে যে এই খুনটা কোনো মানুষের দ্বারা খুন না, তাদের বিশ্বাস যে ভৌতিক কোনো কিছু একটা ঘটেছে এবং এরপর থেকে মানুষজন খুব সহজে ওখানটাতে যেতে চায় না। এই খুনের পর থেকে নাকি এখানে চিৎকার চেঁচামেচি এই ধরনের জিনিস আরো বেড়ে গেছে এবং অনেকে নাকি দিনের বেলা ওইখানে গেছে, বিভিন্ন জিনিস তাদেরকে আঘাত করেছে, কেউ কেউ মানে পাগলের মতো হয়ে গেছে। দু একটা ঘটনা নাকি এলাকায় ঘটেছে। মানুষ যদি আপনি এলাকায় কিন্তু মানুষজন খুব সহজে খুঁজে পাবেন না, দূরে দূরে ঘর বাড়ি এবং অনেক মানে অর্থনৈতিক সীমার অনেক নিচে বাস করে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। তারা খুব একটা আপনার সাথে কথা বলতেও চাইবে না। সো তাদের মাঝে একটা ভীতি কাজ করে ইনফ্যাক্ট। এবং যারা এই গেস্ট হাউসটা চালায় তারাও তাদের বর্ডারদের কাছ থেকে একটা পর্যায়ে এত কমপ্লেইন পেয়েছে, শেষ পর্যন্ত তারা কিছুদিন আগে নাকি এখানে একজন হুজুর আনিয়েছে, পুরো বাগানটা ঘুরে দেখিয়েছে এবং হুজুর দুটো গাছ কেটে ফেলার ব্যবস্থা করেন এবং এটা খুবই এমন ভাবে কাটতে হবে যেন মাটি থেকে উপরে, এবং এই গাছের কাঠ কেউ যেন ব্যবহার না করে, গাছের কাঠগুলো পুড়িয়ে ফেলতে হবে এবং সেই প্রসেসই হয়েছে। তো এখন নাকি কিছুটা কিউর হয়ে গেছে, তারপরও কিছুটা রয়ে গেছে। কিছুদিন আগেও নাকি একজন ভয় পেয়েছিল। তো যাই হোক, এইগুলো শুনেই আমরা ইন্টারেস্টেড হয়েছি আজকের এই জায়গাটিতে আসার জন্য। তো এখনো পর্যন্ত আমাদের যে ফিলিংস সেটা হচ্ছে যে আমরা ভয় পাচ্ছি ডেফিনেটলি, এই এনভায়রনমেন্টের ভয়, কিন্তু আমরা কোনো কিছু এখনো শব্দ শুনতে পাইনি, কিছু দেখতেও পাইনি। কিন্তু হ্যাঁ, জন্তু জানোয়ারের শব্দ আমরা শুনেছি, যে শেয়ালের ডাক শুনেছি। যাই হোক, আজকের এই রাবার বাগান থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আপনাদের সঙ্গে যোগ দেবে স্টুডিও থেকে আরজে কিবরিয়া এবং রেজা ভাই ট্যারোট সেগমেন্টে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে বেশ কিছু ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি করবার জন্য। ডর এখন অন্যদিকে টার্ন করবে। স্পেশাল সেগমেন্ট শুরু হচ্ছে ট্যারোট কার্ড রাউন্ড উইথ রাব্বি রেজা। এই বিষয়গুলো বিশ্বাস করা না করা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টায় ফিরব রেজা ভাইয়ের সাথে। আশা করছি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না। ডর।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। ইব্রাহিম ভাই, একটা ব্যাপার আমি সবাইকে বলতে যাচ্ছি, যে মাদ্রাসাটা আমরা যাব সেই মাদ্রাসার প্লেস এবং কোথায় সেটা আমরা বলতে যাচ্ছি না। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ইনবক্স আসছে। মানে আপনি আগামীকাল শুক্রবারের যে ফেসবুক লাইভ কথা বলছেন, ফেসবুকের লাইভ শুক্রবার ঠিক 11:50 আমরা আমাদের পেজে পাবেন, .tarot পেজে লাইভটা দেখবেন। কারণ হচ্ছে আমি বলবো আমার জীবনে কিভাবে তো আমার সাথে অ্যাড হয়েছে এইসব ব্যাপারে, তো আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হবে এটা। কারণ আমি ফোন কল, যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, ফোন কলটা যেটা কিবরিয়া ভাই পোস্ট করছে .tarot পেজে, আমার ভয়েসটা আছে, শুধু মহিলার ভয়েসটা নাই। যতটুকু আমি টের পাইছি কথা বলে বা বিভিন্ন অশুভ সংকেত পেয়ে, যেটা আমার জন্য ভেরি ডেঞ্জারাস। আমি জানি না আমি পারবো কিনা মুক্ত করতে, আমি নিজেও কনফিউজড। একটা কথা খেয়াল রাখবেন, বিকাল থেকে মানে জুম্মার নামাজের পর থেকে প্রতিটা ক্ষেত্রে আপনার লাইভে থাকুন, আমাদের এই ডর পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমি পেজের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, www.facebook.com/dortarot। বানানটা হবে ঠিক এরকম, DAARTAROT এটা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, যেটাতে 1 লাখের উপরে লাইক আছে, সেটাই আসল পেজ, বাকিগুলো নকল পেজ। তো আমরা শুরু করছি এবং আজকে একটা স্পেশাল এপিসোড। ইভেন ডরে সবসময় স্পেশাল হলো ডরের ট্যারট কার্ড, এবং তার মধ্যে আবার স্পেশাল কজ আজকে রেজা ভাই এবং রেজা ভাইয়ের ওয়াইফ তিথি ভাবি দুজনই একসঙ্গে আছেন, এবং আমরা এখানে যেই ঘটনাটার আজকে এখানে উপস্থাপন করতে যাচ্ছি সেটা ইজ অ্যাবসলিউটলি সায়েন্টিফিক্যালি এবং প্যারানরমাল দুটো জায়গা থেকেই একটু ভাবার মতো। কিন্তু সে বিষয়টা কি, সেটার জন্য আমাদের পুরো স্টোরিটা রিভিল করতে হবে। আমাদের সঙ্গে যেই মানুষটি এখানে তার জীবনের যে ঘটনাটি ঘটে গেছে, প্যারানরমাল ঘটনা, যিনি উপস্থাপন করবেন তার সঙ্গে আমরা একটু পরিচিত হব। আমি ইভেন ফেসবুক লাইভে তার পরিচয় করিয়ে দিয়েছি। ভাই, আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ আবির হোসেন, আবির হোসেন। আবির ভাই আজকে আমাদের সঙ্গে আছেন। রেজা ভাই, আপনি একটু হাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আছি। রাইট, ভাবি একটু হাই বলে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে বলে দিই, আজকে কিন্তু তিথি আমার সাথে আসছে, আর ও একেবারেই আমার অপোজিট। সে আমার কোনো কিছু সে বিলিভ করে না, বাট যখন সে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে, বাসায় প্যারানরমাল সমস্যা দেখে, তখন সে আবার ভয় পায়। তাকে আমি ঠিক করতে পারিনি আজ পর্যন্ত। আমি জানি না, আমি যত শিক্ষিত হই না কেন, আমি যত রিসার্চ করি না কেন, আমি যদি আরো 50 বছর রিসার্চ করি, তাতেও আমি মনে হয় না তিথিকে ঠিক করতে পারবো। ওকে, না, এখানে একটা ব্যাপার আছে, চুম্বকের বিপরীত মেরু সবসময় আকর্ষণ করে, সময়ের সবসময় বিকর্ষণ করে। সো একজন যদি পজিটিভ হয়, আরেকজনের নেগেটিভ হওয়াটা বোধহয় বেটার। ইভেন ওনাকে স্যাটিসফাইড করার জন্য আপনার যে চেষ্টাটা, এই চেষ্টাটা আমার মনে হয় যে সারা জীবন ধরে চলতে থাকলে আমার মনে হয় এটা একটা মজা, আসলে আমার জন্য মজা। ওকে বোঝানো বা ওকে সবসময় বুঝাই বলা যে তিথি ওখানে যাবা না, ওখানে ওই জায়গা খারাপ। তারপরে সে যায়, গিয়ে তারপরে ক্ষতি হয়, ক্ষতি হওয়ার পরে সে আসে, এসে বলে দাবি তো ক্ষতি হলো না। কিন্তু আপনার সাথে আরো একজন আছে যে বিলিভ করে না, সে মানুষটা হচ্ছে। আচ্ছা, আপনি তো একজন আছেন কি ভাই, তো আর বিলিভ করেন না। আমার কিছু জিনিস আছে খুব ভালো লাগে, যেমন আপনি যখন একটা মানুষকে দেখে যেটা জানারই কথা না সেটা আপনি বলে দিচ্ছেন। আমার কাছে প্রথম মনে হতো যে এই লোকটা নিশ্চয়ই আপনার পেজে আপনার সঙ্গে যোগাযোগ করেছে, আপনি তাকে স্টাডি করেছেন, তারপরে এসে রেডিওতে এরকম করছেন। কিন্তু অত্যন্ত আশ্চর্য হলো সত্য, 4-5টা এপিসোড যাওয়ার পরে আমি দেখলাম যে আমি যেটা গেস করেছি সেটা সম্পূর্ণরূপেই ভুল। কারণ কিছু মানুষ আছে যাদের সঙ্গে রেজা ভাইয়ের কোনোভাবে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না, যাদেরকে আমি নিয়ে এসেছি, এবং রেজা ভাই তাদের সম্পর্কে অনেক কিছুই বলে দিচ্ছে। হয়তো এটা কোনো বিশেষ ক্ষমতা যেটা রেজা ভাইয়ের মধ্যে আছে, এবং এটা হয়তো সায়েন্টিফিক্যালি সম্ভব, আই ডোন্ট নো। না, কিন্তু আমি বলবো কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আল্লাহ তাআলার। আমি শুধু চেষ্টা করি বা যে কোনো সমস্যাগুলো সমাধান করার শুধু চেষ্টাটাই করি, এর বাইরে কিছুই না। আমি কোনো বাবা না, কোনো হুজুর না, কোনো পীর সাহেব না, আমি খুবই সাধারণ মানুষ, আপনাদের মতোই। আচ্ছা, আমি এখানে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে যখন আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে ডিসকাস করি, সারাদিন সব কাজ ডিসকাস করার পরে যখন আমরা ঘুমাতে যাই, তখন অনেক সময় আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড কিন্তু বিজি, তার পড়াশোনা এসব ব্যাপারে জানা সবকিছু নিয়ে। আমি বলবো না যে সে প্যারানরমাল কিছু জানে, বাট আমি বলবো যে সে এগুলো নিয়ে গবেষণা করে, এগুলো নিয়ে চিন্তা করে, এই জন্যই সে একটু ওয়াইজ হয়েছে এই ব্যাপারে, নাথিং এলস। রাইট, আপনার জায়গা থেকে তাহলে কিছুটা হলো স্বীকৃতি আছে, এটা কিন্তু খারাপ না। আচ্ছা, আমি একটা বিষয় বলি, আমরা সিলেট যাচ্ছিলাম, ওর চাবির ঝোটাটা পাচ্ছে না, মানে আমরা যখন বেরোবো, ওই চাবিটা হচ্ছে আমাদের বাসার মূল চাবি। তো এরপরে কি হয়েছে তিথি একটু বলো। হ্যাঁ, এরপরে আমি পুরো ঘর খুঁজলাম, আমাদের নিজেদের বিল্ডিং এর 4 তলায় আমার শ্বশুর শাশুড়ি থাকেন, আর 3 তলায় আমরা থাকি। তো আমি 4 তলায়ও খুঁজলাম, 3 তলায়ও খুঁজলাম, কোথাও পাচ্ছি না। তো আমি ওর কাছে এসে বললাম যে রাব্বি, আমি তোমার কাছে কখনো কিছুর জন্য আসি নাই, আজকে আমার চাবি হারিয়ে গেছে, টাইম দিলাম যে 5 মিনিটের মধ্যে আমাকে খুঁজে দিতে পারো, তাহলে আমি ফেসবুকে তোমাকে নিয়ে একটা পোস্ট দিব। পোস্টটা হবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম, আমি মানবো যে হ্যাঁ, হি ইজ রিয়েলি ওয়াইজ। সে আমার কাছ থেকে এই ধরনের কথা শুনলে খুব এক্সাইটেড হয়ে যায়, সে লাফ দিয়ে উঠে বলে যে তুমি মানবা তো?
তখন দেখলাম যে সে পুরো ঘরে কিছুক্ষণ চুপচাপ হাঁটলো, হেঁটে এদিক ওদিক তাকালো, তাকে সে 4 তলায় উঠে গেল। 4 তলায় উঠে সে 1-1.5 মিনিটের মধ্যেই সে আমার চাবিটা সহ নামলো। এখন সে কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে আমাকে কিছু বলে না। যাই হোক, আমি একটা মুচকে হাসি দিলাম, আমি ফেসবুকে জাস্ট পোস্টই দিলাম, আর ওকে আর কিছু বলি না। মনে হতে পারে 4 তলায় আমি এটা আগে থেকে রেখে আসি। হ্যাঁ, আমি ওকে পরে এটাই বলছি যে 4 তলায় হয়তো তুমি আগে থেকে। তারপর ও চাবি টাবি নিয়ে এত বেশি জানার কথা না, কারণ মন ভোলা মানুষ, ঘরের কোথাকার চাবি কোথায় আছে বা ঘরের কোন জিনিস কোথায় আছে সে জানেও না। চাবির ব্যাপারটা চাবি কোথায় রাখি মাঝে মাঝে খুঁজে পাই। হ্যাঁ, ওর সবকিছু আমাকেই খুঁজে দিতে হয়। তো চাবি সে 4 তলায় রাখবে এটা অবশ্য মানাও যাচ্ছে না, আবার মনে হয় আবার রেখে আসতে, আসলে জানি না। আমরা এরপর থেকে চাবি হারিয়ে গেলে আপনারা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন এবং রেজা ভাই তার সমস্যার সমাধান দিয়ে দিবে। ফাইন, আমরা যে কারণে আজকে এপিসোড থেকে স্পেশাল বলছি সেদিকে আমরা একটু অগ্রসর হতে পারি। আমি ভাই আমরা শুরু করি, আপনি আমাকে একটু বলেন মানে টু দা পয়েন্টে, যেটা হচ্ছে যে গলার যেই আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটার বোধহয় বহুত দিন যাবত নল ঢোকানো ছিল, তাই কি? হ্যাঁ, এখানে একটা পাইপ ঢোকানো ছিল। পাইপটা হচ্ছে ঘটনাটা জন্মটা হলো কিভাবে? আবির কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। জি। আমরা জানি সকল জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জি। তো আমরা যখন জানি মানুষ মারা যায় তখন তাকে মাটিতে দাফন করা হয়, অথবা আগুনে জ্বালানো হয়, অথবা অনেক বেওয়ারিশ লাশ থাকে নদীতে ফেলে দেওয়া হয়, বা যুদ্ধের সময় অনেক কিছু হয়েছে। তো মানুষ মারা যায়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চরম সত্য। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় মানুষ মারা গেছে মানে ডেড, মানে ডেড। আমরা জানি মানুষ মরার পরে 30 সেকেন্ড ব্রেন অ্যাক্টিভ থাকে, 30 সেকেন্ড পরে ব্রেন মারা যায়। তো কেউ যদি 30 সেকেন্ডের বেশি সময় মারা যায় তো তারপরে সে কখনো ব্যাক করতে পারে না। নর্মাল ডাক্তাররা বলে মিরাকেল বলে, কিন্তু এটা বিলো 30 সেকেন্ড, 30 সেকেন্ডের আগে মিরাকেলটা হয়। 30 সেকেন্ড পার হয়ে গেলে মিরাকেল সম্ভব না। ওর ক্ষেত্রে যেটা হয়েছে 30 সেকেন্ড পার হয়ে গেছিল অলরেডি, সেটাই সে আজকে বলবেন। সে মৃত্যু থেকে ব্যাক কিভাবে আসলো শুনি। ঘটনাটার জন্মটা কিভাবে হয়েছে সেটা আমরা পরে না জানবো। আমরা যতদূর জানি আপনি একটা লম্বা সময় পর্যন্ত কোমাতে ছিলেন। 11-12 দিন কোমায় ছিলাম। 11-12 দিন, এবং ওই সময় ধরে নেওয়া হয়েছিল যে আপনি আর ব্যাক করবেন না। ডাক্তার তো ক্লিনিক্যালি ডেট বলেছিল। শুরু করতে গেলে ভাই একবারে শুরু থেকে শুরু। জি বলুন বলুন। কারণ স্টার্টিংটা নর্মাল একটা ব্যাপার থেকে, অনেকদিন যাবতীয় রেজা ভাইয়ের সাথে আমার পরিচয় আছে পার্সোনালি। জি। তো আমি আসা যাওয়ার মধ্যেই থাকি বাসায়। এটা আরো এখন থেকে 3-4 বছর আগের কথা বলতেছি আমি। ভাইয়া তখন ট্যারট কার্ড নিয়ে বেশ স্টাডি করতো। তো বেশিরভাগ সময় আমি ট্যারট চেক করতাম, মানে আমাকে দিয়ে চেক করতো বিভিন্ন কিছু, দেখতো হয় কিনা, মিলে কিনা, এটা ওইটা অনেকবার অনেক কিছু মিলতো। তো একটা পার্ট ছিল এখানে ব্ল্যাক ম্যাজিক্যাল পার্ট, যেটা কখনো সে করতে রাজি না। শুনছিলাম ওর কাছে কিরকম কিরকম কি কি পসিবল। ও একটা ক্ষেত্রে বলছিল যে টাকা পয়সা অনেক পাওয়া সম্ভব, কথায় কথায় ব্ল্যাক ম্যাজিক করে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করা, গল্পে গল্পে। তো আমার জিনিসটা ভিতরে ছিল আর কি। বাট হঠাৎ একদিন একটা ফোন কিনবো চিন্তা করলাম। যারা ব্ল্যাক ম্যাজিক করেন কিংবা যারা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে আছেন তাদের জন্য আজকের এপিসোডটা স্পেশালের পরেও আমি বলবো যে মোর স্পেশাল। প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। জি বলুন। তো আমি ফোন কিনবো চিন্তা করলাম। ফোনটা 3 বছর আগে বেশ এক্সপেন্সিভ ফোন, নিয়ে যাবো 30-40 হাজার টাকা হবে। অনেক টাকা। বাসায় চাইছিলাম, দেয়নি, দিছে, কিন্তু সেটা ওই পরিমাণ না। আচ্ছা। তা আমি ওই টাকাটা আর নেই নাই, যে আমার যেটা দরকার সেটা যদি না হয় তাহলে কি দরকার, নিবই না। তো আমি ভাইয়ার এখানে চলে আসলাম। আচ্ছা, ভাইয়ার বললাম যে একটা মোবাইল কেনা দরকার। ও ওই ফোনটা ইউজ করতো। জি। কাছ থেকে দেখেই মন চাইছে। বললাম যে এরকম একটা ফোন কিনবো, এখন তুমি যদি ব্যবস্থা করে দাও। তুমি ব্যবস্থা বলতে কিভাবে কিনে দিতে হবে বা কিছু এরকম হবে না, একটু যদি ট্যাট কার্ডের মাধ্যমে যদি আমাকে দিতে পারো, আই মিন আমি টাকা পাবো, টাকা দিয়ে আমি কিনবো। ওকে। তো বললো যে সরি, এটা পসিবল না। তাই বললাম যে ভাইয়া পসিবল না, কিন্তু আমার তো লাগবেই, মানে আমি একটু না ছাড়ার মতো আর কি। তো আমার মনে আছে আমি মনে হয় 6-7 ঘন্টা রিকোয়েস্ট করতেছিলাম, মানে টানা রিকোয়েস্ট করতেছিলাম। তখন এত বিজি মানুষ ছিল না, সে খেলতেছি বা গল্প করতেছি, করতে করতে একটু পরপরই বলতেছি। তো সেদিন আবার পূর্ণিমার রাত, একেবারে ফুল মুন। জি। ও বলছিল যে ফুল মুন লাগবে। এর মধ্যে আমি মাগরিবের ঠিক আগেই আমরা ছাদে উঠছিলাম, চাটা খেতেছি, বুঝলাম যে আজকে তো ফুল মুন। মাগরিবের আজানের পরই তো বোঝা যায়, হ্যাঁ হয়ে যায়। আমি বললাম ভাই আজকে তো ফুল মুন। আমি তারপর রিকোয়েস্ট করতেছি, ভাই প্লিজ করে দাও করে দাও। আমার তখন বললো বলছে যে এটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে, 1 নাম্বার। আমি যত জানি রেজা ভাই আপনার জীবনে একটাই মাত্র ব্ল্যাক ম্যাজিক। আমার জীবনে একবারই করা হয়েছে। ওকে। আল্লাহর কাছে তওবা করছি, 1000বার তওবা করছি। এটা আমরা আমাদের লিসনারদেরকে ভালোবেসে আজকে রিভিল করছি, এই কারণে করছি যে এটা কত বড় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে একটা মানুষের জীবনে। আমরা জাস্ট একটু বোঝানোর জন্য। আমার টেস্ট ছিল আসলে। আমাকে অনেক বুঝাইলো, তোমার অনেক ক্ষতি হবে, তুমি হয়তো যেটা দরকার সেটা পাইলা। আমি বললাম যে ভাই সমস্যা নাই, করো তুমি, সম্ভব না, অনেকবার না করতেছে। তাই আমি বললাম ভাই প্লিজ। তা আমি ওরা অনেক ম্যানেজ ট্যানেজ করে ওঠার পরে আমাকে বললো যে আচ্ছা এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আর কখনো এইসব ব্যাপার নিয়ে কোনো কিছু করতে রাজি না। আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, হইলেই হবে আমার।
দুইটা নতুন 10 টাকার নোট, 2টা না 3টা ঠিক আমার 3-4 বছর আগের কথা মনে আসতেছে না, আমার পকেট থেকে দিতে বললো। তা আমি দিলাম। ওটার থেকে কি বের করলো, দেখলো টেকলো, চেক টেক করলো টললো করে ওটা দুইটা টাকা 3টা বা 2টা ছিল, যে এটা নিয়ে ছাদে যাও, চাঁদের সামনে ধরে রাখো। পরে আবার বললো আচ্ছা আমি দেখতেছি, মানে পরে আবার ওই গেল। টাকার ভিতরে নকশা টাইপের কিছু একটা ছিল মনে হয়। তো ছাদে যা ওই ধৈরা দিল। তো রাত্রেবেলা তখন অনেক রাত, ঘুমাবো, তো বললো যে ঘুমায় যাও, সকালে চোখ খুইলেই কারোর সাথে কথা না বইলা একটা জায়গার কথা বলে দিল, এরকম একটা প্লেস, যে এই টাইপের একটা প্লেসে তুমি রাইখে আসবা এই টাকাগুলা। হ্যাঁ রাইখে আসবে, এবং কেউ যাতে ফলো না করে, এমনি রেখে আসবা। আমার আচ্ছা ভাই ঠিক আছে। তো সকালে উঠে আমার সাথে আরেকটা ছোট ভাই ছিল শিশির, ওরে নিয়ে আমি বের হইলাম। উঠে কোনো কথা টথা না বলে ওরে নিয়ে বের হইলাম, যে টাকাগুলো রাইখে আসলাম। এখানে বললাম যে ভাইয়া রাইখে আসছি, আচ্ছা হবে। তো গেলাম, বাসায় চলে যাব। বাসায় চলে গেলাম, যে দেখতেছি 2-1 দিনের মধ্যেই যে আমার এক পরিচিত লোক, যদিও সে সম্পর্ক ওরকম কিছু না, পরিচিত, আমার ফ্যামিলি সম্পর্কে পরিচিত, উনি আমাকে হঠাৎ ফোন করলো। উনি দেশের বাইরে থাকে। ফোন করে বললো যে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা নাম্বার দিয়ে বললো যে এই নাম্বারে গেলে কিছু টাকা দিবে, এই টাকাটা তুমি রাখো। বললাম কেন? কয় না তোমাকে তো কখনো কিছু দেই নাই, বাইরে আসি থাকি, বা যাওয়ার সময় অনেক হেল্প করছো তোমরা, এরকম সেই ব্যাপার। মানে সে তার কথা বলতেছে, মানে যে টাকাটা আপনার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনি সেটা পাইলেন। 8-10 বছরে সে কোনোদিন আমার চেহারাও দেখে নাই, আমি তার চেহারা দেখি নাই, সে হঠাৎ ফোন করতে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। গেলাম, তো যাওয়ার পর আমি হিউজ একটা অ্যামাউন্ট 50,000 ভাই। আমার প্রথম মনে পড়ছে কথাটা, যে এটা কি ওইখান থেকে এইভাবে হইলো। আমি ভাইয়ের ফোন দিলাম যে ভাইয়া এটা কি ওরকম কোনো ব্যাপার হইতে পারে? বলছে আমি জানি না, হইতেও পারে। এড়াই গেল আর কি, মানে গুরুত্ব দিল না আমার বিষয়টা। তুমি আচ্ছা ভাই ঠিক আছে। আমি তো আমার মতো ফোন টোন কিনা ফেললাম। তো প্রায় কেনারও 3-4-5 মাসের পরের কথা, তখন নতুন নতুন ফ্রেন্ডরা অনেক বাইক টেক এটা ওইটা কিনতেছে। আমার বাইক কেনার খুব ইচ্ছা হইলো। বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে এটা হয়, এটা খারাপ। লোভ আসলে খুব মারাত্মক জিনিস। আমরা স্কুলে পড়ছিলাম যে মানুষের চাহিদার কোনো শেষ নেই, একটা চাহিদা শেষ হলে একটা নতুন ভাবে তৈরি হয়। কিন্তু ইন দ্য মেনটাইম আমি ওই টাকাটা যে পাইলাম, ওই সময় কোনো প্রবলেম ফেস করিনি, এই জন্য আমার ভিতরে ভয় নাই আর। ওর কিন্তু 5 মাসে কিছুই হয়নি আর কি, নর্মাল ছিল, সে কিছুই হয়নি আমার। ওকে। তো এরপর আমি বাইক কিনবো ডিটারমাইন্ড। তো আমি বাসার থেকে টাকা চাইলাম। আমার বাসায় খুব স্ট্রিক্ট বাইক কেনার ব্যাপারে, দিবেই না। তারপরে আমি অনেক রিকোয়েস্ট করে আব্বুর কাছ থেকে টাকা নিছি। তো যেই টাকাটা নিছি সেটা দিয়ে আমার যেই পছন্দের বাইক, ওইটা হবে না তখন, ইয়ামাহা ফেজার। তাই আমি বললাম যে ভাইয়া তাহলে একটু কোনো ব্যবস্থা করা যায়। ফোনে বললাম না এগুলো আর হবে না, তুমি আর এইসব ব্যাপার নিয়ে আমার ফোন দিবা না। ওকে। আমি বললাম আচ্ছা ভাই। আমি চলে আসলাম পরের দিন বাসায়। তাই আমি বললাম যে ভাই যতদিন পর্যন্ত না দিবা ততদিন পর্যন্ত বাসা থেকে যাবো না, মানে ব্যবস্থাটা করতেই হবে, করতেই হবে। মানে আমি বললাম যে ভাই করতেই হবে, আমার যে শর্ট আছে, শর্ট মানিটা এটা আমার লাগবে। আচ্ছা, আমি ওই বাইকই কিনবো কোনোভাবেই। আমি তো নাসর বান্ধব, আমি থাকবোই, কারণ আমি জানি এর আগে আমি 7-8 ঘন্টা ট্রাই করে পারছি, কারণ 2-1 দিন সময় দিতে হবেই। তো আমি ওই টাকাটা নিয়ে, যে টাকাটা ছিল আমার কাছে, ওই টাকাটা নিয়ে আমি বললাম যে আমি বাইক নিয়েই বাসায় ফিরব। তো বললো যে সম্ভব না। এই 1 দিন আসি, 2 দিন আসি, 3-4 দিন না 5 দিনের মাথায় সে শয়তান হয়তো তারও একটু ঠেলা দিচ্ছে আর কি। সে আমার বলতেছে যে তুমি কি আসলেও মানে লাগবেই তোমার? হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ ভাই লাগবেই, হবে না নাইলে। পরে বলতেছে এই যে জীবনের শেষ, কানে ধরতেছে, আর কোনোদিন এর আগেও নাই পিছেও নাই, এবং তবা তুমিও করবা আমার জন্য, আমিও করবো। আমি বললাম আমি তো তবা করি অল টাইম। তো তখন অন্যভাবে, ওইটা আবার অন্য সিস্টেম ছিল, এটা আমি আর বলতেছি না ফুললি, অনেক বড় ব্যাপার। তো ওইভাবে করলো। করার পরে আমি খুব মানে লিগেল মানি, কখনই বলবো না ইলিগেল সোর্স, লিগেল মানিতে আমার টাকাটা ম্যানেজ হয়ে গেল 1 দিনের মধ্যেই, এবং আমি বাইক কিনলাম। ওকে। এই হচ্ছে ওইখান থেকে শুরু। বাইকটা কেনার পর থেকেই প্রবলেমের শুরু, ঘটনার শুরুটা এইখানেই। তো তারপরে 2-3 মাস চলে গেল, আমি বিজনেস নিয়ে থাকি, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না বলতে আমি বুঝতেছি যে আগের পর্যায়ে নাই, কেন জানি ডাউন হয়ে যেতেছে সব দিক থেকে। 5টা ক্লায়েন্ট আছে, এখন 5টা ক্লায়েন্ট হঠাৎ করে 2 জন হয়ে যেতেছে। আমার প্রেসের বিজনেস, যেহেতু আমার বয়স কম, বাট তারপরেও ভিতরে কাজ করে, কেমন লাগতেছে আমার। ভাইয়ের সাথে আমি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতাম যে ভাই এরকম আমি তোমাকে আগেই না করছি, যদি কিছু হয়েও থাকে সেটার জন্য আমি কিন্তু দায়ী না, সেটা তুমি। আমি বললাম যে ভাই ঠিক আছে সমস্যা নেই,
আল্লাহ ভরসা, নামাজও পড়ি 5 ওয়াক্ত, সবসময় নামাজ পড়ি। যাই হোক, আমি আর ব্যাপারটা অতটা গুরুত্ব দিলাম না। 3-4 মাস পরেই হঠাৎ করেই একদিন প্রচন্ড জ্বর, এবং একটা মজার ব্যাপার হচ্ছে আমার কখনো জ্বর ঠান্ডা নর্মাল যেগুলা কোনো সিমটমও ছিল না আগে থেকে? না, কখনো হয় না আমার। ওকে। হঠাৎই জ্বর, প্রচন্ড জ্বর, মানে হচ্ছে আমার সন্ধ্যার সময় জ্বর আসছে এবং 103-4 মতো জ্বর। সব বন্ধুরা বাসায় চলে আসছে দেখার জন্য কি হইল হঠাৎ, মানে এরকম সিরিয়াস অসুস্থ আমি হই না কখনো। ওকে। আমি কথাই বলতে পারতেছি না, এরকম অবস্থা। বন্ধুরা জিজ্ঞেস করতেছে যে কি খাবো না খাবো, কিছুই খেতেছি না। খাবো না বলতে আমার অসহ্য লাগতেছে, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না, মাথা ব্যথা, মানে কিরকম একটা অবস্থা সেটা বইলা বোঝানো আসলে পসিবল না আমার পক্ষে। আমি যেটা ফিল করতেছিলাম, আমার মনে আছে 8-9টা বাজে তখন, হ্যাঁ 9টা পর্যন্ত আমার খেয়াল ছিল। এরপরে 9টার পর থেকে আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে, এরপরের কথা হচ্ছে সব শোনা কথা, মানে হচ্ছে সবার কাছ থেকে শোনা। আমি তখন আউট ইন দ্য মেন্টেম, আমারও সেন্স নাই। তো আমি প্রচন্ড পরিমাণ হাত পা ছোটাছুটি করতাম, এবং আমাকে যখন রাত্রে 12টা বা 1টার দিকে হসপিটালে অ্যাডমিট করার জন্য নিয়ে এই হসপিটালে অ্যাডমিট করার আগে বিষয়টা আমি জানি বলে আজকে ওনাকে এখানে ইনভাইট করেছি। আমরা টি স্টল একসময় আড্ডা দিতে এই গল্পটা শুনেছিলাম। একটা জিনিস যেটা শুনেছি রেজা ভাই, সবাই নাকি বলেছিল ডেড। তোমার প্রথমে যে রেনেসারা তোমাকে নিয়ে গেল একটা হাসপাতালে নিয়ে গেল, ওই ঘটনা ওইটার পরে কি হলো? তখন আমি ছিলাম। তো আমি যেটা হয়েছে, আমাকে রাত্রে নিয়ে যাওয়ার সময় নাকি আমাকে যখন সিএনজি তে উঠানো হয়েছে, সিএনজি গেটটা আটকাইছে, এবং আমার শরীরে এত ফোর্স কাজ করতেছিল যে আমার নাকি মানে লাথি মেরে সিএনজির গেট ভেঙে ফেলার মতো অবস্থা, মানে লক টক খুইলা বের হয়ে গেছে গেট, এরকম মানে অজ্ঞান অবস্থায়। সেন্স নেই। এটা কিন্তু একটা খুবই ইউনিক একটা ব্যাপার যে অজ্ঞান অবস্থায় মানুষের হাত ছোড়াছুড়ি করার কথা না। তখনই করবে যদি কারো বডিতে অন্য কোনো স্পিরিট বা সামথিং কোনো কিছু যদি ঢুকে যায়, তখনই সম্ভব সে বিষয়টা, মানে এই ধরনের জিনিসটা। তো এরপরে আমাকে প্রথম যেগুলো মোটামুটি পরিচিত হসপিটাল, আশপাশে ল্যাবেট ট্যাবেট এটা ওইটা সব জায়গায় নেওয়া হয়েছে। সব বলছে ক্লিনিক্যালি বলছে যে ওনাকে আমরা নিতে পারবো না, সরি উনি বাঁচবে না, আপনারা অনেক লেট করে ফেলছেন। বাট লেট করার কিছু নাই, 2-3 ঘন্টা পরে নিয়ে আসছে। এরপর লাস্ট পর্যন্ত সবাই বললো যে ঢাকা মেডিকেল ছাড়া এই কেস হবে না। তো লাস্ট পর্যন্ত ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে প্রায় 3-4 ঘন্টা ফালায় রাখছে, ইঞ্জেকশন দিচ্ছে। তখন মানে ওরাও আমাকে নিবে না, ঢাকা মেডিকেল না করে দিছে, নিবে না, বা ওইখানে চিকিৎসা হচ্ছে না। তখন রেনেসা, এখানে একটা হসপিটাল আছে মনে হয়, রেনেসাতে নিয়ে আসছে। তখন অনেক রাত, মিডনাইট, 2:30-3টা হয়তো বাজবে। ওরা বললো যে আমরা শুধু লাইফ সাপোর্ট দিতে পারবো না। এটা তো আপনি যেটা বলছেন সেটা আপনি শুনেছেন পরবর্তীতে, আর তখন আপনার সেন্স নাই। আসলে কি হয়েছিল, মানে আপনি তো তখন স্ট্যান্ড বাই আছেন, আমি যত জানি আপনার কাছে এটা হয়েছিল রাত্রে 3টার সময়। আমি তিথি, তখন মনে আছে তিথি, ওর মা আমাকে ফোন দিয়েছিল, রাম্মু কান্নাকাটি করছিল, ওর আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করেছিল। ওকে। ইমার্জেন্সি কিছু, মানে ওর এত রাত্রে হঠাৎ করে টাকা পয়সা শর্ট থাকতেই পারে, হঠাৎ করে ওর আম্মা কান্নাকাটি করে। তখন আমি গেছিলাম দেখতে হবে, ওকে দেখছি সে মানে জাস্ট বারান্দার মধ্যে শোয়া, ওর স্ট্রেচারের মধ্যে শোয়া রাখছে। ওকে যখন শোয়া রাখছে তো খুব কান্নাকাটি করতেছে। ওই হাসপাতাল বলতেছে যে আমরা পারবো না, ওকে অন্য কোথাও নিয়ে যান। মানে ওকে দেখে আমি আসলে হতভম্ব। সে আমার খুবই পছন্দের একটা মানুষ। কিছু মানুষ থাকে না যে কাছের মানুষ মারা যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, খুব নিকটের মানুষ। চোখ টুক তার বন্ধ, সে ডেড বডি একটা দেখতেছি আমি সরাসরি, কিন্তু তার পালস কিন্তু তখন আছে। তো ওকে অ্যাম্বুলেন্সে তোলা হলো, তুলে অন্য হাসপাতালে নিয়ে যাবে। অ্যাম্বুলেন্সে ওঠানো হলো, অ্যাম্বুলেন্স ওঠার পরে আমি দেখা চলে আসছি, অ্যাম্বুলেন্স তোমার নিয়ে যাও। রাত তখন 3-3:30 বাজে। তো অ্যাম্বুলেন্সে তার মা ছিল, তার এক ভাই ছিল, একটা মেয়ে ছিল, ওকে যে পছন্দ করে। আমার কাছে ফোন আসলো, বাসায় যাওয়ার পর ফোন আসছে, ছেলেটার রোজারিও, রাবি ভাই আবির তো ডেড। শোনার পর আমি তো অবাক হলাম, অবাক হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বললাম যে না, রোজারিও সে মরতে পারে না, সে বেঁচে থাকবে। তো পাশ থেকে কান্নাকাটি শুনতেছে, মা কান্দাছে, ওর ওয়াইফ কান্দাছে, তখন ওয়াইফ হয় নাই, গার্লফ্রেন্ড ছিল, এখন ওয়াইফ হয়েছে। ওই মেয়েটা কান্দাছে, নিশি কান্দাছে, আরো কিছু শব্দ পাচ্ছি কান্নাকাটা, গাড়ির হর্নের শব্দ পাচ্ছি। রোজারিও আবির তো মরে নাই। আমারও প্রশ্ন ঠিক এই জায়গাটিতে। আমি লাখ লাখ শ্রোতাকে এই মুহূর্তে শুনছেন যে আসলে কোন কনফিডেন্টের জায়গাটা থেকে এটা বলা যায় যে লাইক সবাই বলছে, ডাক্তারও বলছে, কোনো হাসপাতালও নিচ্ছে না, ক্লিনিক্যালি ডেড বলছে। এবং ওর যে ছবিটা আমরা দিয়েছি ফেসবুকে, যে ভিডিওটা আছে, এখন আমরা লাইভে ছিলাম একটু আগে, গলার কাছে আপনারা যদি দেখেন যে ফুটোটা রীতিমতো ভয়াবহ এবং দুর্ধর্ষ আমার কাছে লাগে। কারণ যেই মানুষ ওকে দেখবে নর্মালি সেই প্রশ্ন করবে, ভাই এই ফুটোটা কিসের। যাই হোক, রেজা ভাই তখন বলছে যে না, ও আসলে মারা যায়নি। এইটা আসলেই একটা প্যারানর্মাল বিষয়, কিংবা এটা আসলেই একটা চিন্তা করার মতো বিষয় যে আসলে কেন রেজা ভাই এটা বলছে। আমরা এই উত্তরটা খুঁজবো 4 মিনিট পরে। আপনারা শুনছেন ডর ট্যারট স্পেশাল রাউন্ডে। কিবরিয়া, রেজা, তিথি ভাবি এবং একই সাথে আমাদের সঙ্গে আছে আবির, আজকে তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে, যেখানে ব্ল্যাক ম্যাজিকের ইফেক্ট তার জীবনটাকে কিভাবে স্ম্যাশ করে দিয়েছে সেটার ঘটনা আমরা শুনছিলাম। আর এই ফাঁকে আপনাদেরকে ইনভাইট করতে চাই, আগামী কাল শুক্রবার ডর ট্যারট পেজে আমরা ফেসবুকে লাইভে আসবো। হতে পারে সেটা কোন একটা হন্টেড প্লেস থেকে,
কিংবা রেজা ভাই তার বাসা থেকে সরাসরি লাইভে আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ .tarot। পেজটিতে লাইক দিয়ে দেবেন প্লিজ। ফিরছি ঠিক 4 মিনিট পর। 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ট্যারোট কার্ডের স্পেশাল সেগমেন্টে। রেজা ভাই আছেন আমাদের সঙ্গে, আমি আরজে কিবরিয়া আছি, আবির আছে আজকে গেস্ট হিসেবে, এবং আছে তিথি ভাবি। বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাকে এখন থেকে তিথি ভাবি নামেই চিনবে। সো রেজা ভাই, এই ঘটনার আপনি যেটা বললেন যে ওর তো এরকম হওয়ার কথা না, মানে আপনি কনফিডেন্টলি বিষয়টাকে জানেন যে ও মারা যায়নি, মানে এটা আমি কনফিডেন্ট বলবো না কিবরিয়া ভাই, কারণ আমার হাতে কারো জীবন মৃত্যুর কিছুই নেই। জাস্ট একটা ইনটিউশন আমার মাথার মধ্যে আসছে সে মরতে পারে না, এটা একটা ভালোবাসা থেকে হতে পারে। ওকে, হ্যাঁ, আমি বলবো না আমি কোনো বাবা বলছি সে মরে নাই, এটা কোনো আমি কিছু বলবো না। আমি কিছুই পারি না, শুধুমাত্র আমি রেডিওতে আসি, শুধুমাত্র যারা শুনতেছেন তাদের জন্য, তাদেরকে ভালোবাসি দেখে আমি রেডিওতে আসি, নাহলে আমি আসতাম। ওকে, তারপরে কি হলো? গেল এটা, আর কিবরিয়া ভাইয়ের জন্য আসি সেকেন্ড পার্সন, নাহলে হয়তো রেজা ভাইকে আপনারা কখনো দেখতেন না। অল ক্রেডিট গোস টু কিবরিয়া ভাই, অল ক্রেডিট গোস টু অলমাইটি আল্লাহ। ওকে, বলেন। হ্যাঁ, তারপর আমি একটু অবাক হয়েছি, স্বাভাবিক। আমি বলছি না সে মরতে পারে না, তত কথা বলতে বলতে 30 সেকেন্ড পার হয়ে গেছে। তখন 30 সেকেন্ড পার হয়েছে, আমি বললাম ছেলেটা রোজারিও, ওর ডাক নাম সোহাগ, তো রোজারিও ডাক্তারকে বলো অ্যাম্বুলেন্সে যে আছে যারা চেক করতে তার পালস আছে কিনা। ডাক্তার পালস ধরলো, এখানে স্ক্যারিস্কোপ ওটা ধরলো, বিভিন্ন জিনিস করার পরে 5 সেকেন্ড পরে বললো না ওর পালস প্রায় মোর দেন 30 সেকেন্ড, 3-4 মিনিট প্রায়। তখন আমি ভাবছি যে আসলে কি সে মারা গেল, আমি যেটা ভাবতেছি সেটা কি রং, আমি নিজেকে নিজে প্রশ্ন করতেছি। এটা একটা অনেক বড় একটা ব্যাপার। আমি বলছি রোজারিও তুমি যত দ্রুত পারো তাকে হাসপাতালে নিয়ে যাও, আমি বাকিটা আল্লাহর কাছে দোয়া করবো যাতে সুস্থ হয়। খুব দ্রুত নিয়ে যাও। দ্রুত গেল হাসপাতাল, যাওয়ার পর ওর মা ফোন দিল, বাবা আমার ছেলে তো মারা গেছে। খুব মা যেটা হয় শান্তি আল্লাহর উপর ভরসা রাখেন, সে মরে নাই। আমার ওর মা বলছে তুই কি পাগল হয়েছস, ছেলে তো মরে গেছে, তুই কি পাগল হয়েছস, এরকম কথা বলেছে। আমি ফোন রেখে দিচ্ছি, আমি আপসেট যে না, বাকিটা আল্লাহ ভরসা। পরের দিন শুনি সে নাকি জীবিত এবং সে তার হার্টবিট ফিরে আসছে এবং সে কোমাতে চলে গেছে, মানে জীবিত বাট কোমাতে চলে গেছে। তারপর একটা আবির বলো কোমার পরে কি হয়েছে। আচ্ছা, তো তারপর আমাকে কোমায় দেওয়া হইলো। তো এখন কোমায় দেওয়ার সময় ডাক্তাররা বলছিল যে উনি বাঁচবে না, ডিরেক্ট কথা উনি বাঁচবে না, উনার 10% পসিবিলিটি আছে বাঁচার, আর 90%ই নাই, বাকিটা আল্লাহর হাতে আর কি। আম্মা তো অনেক কান্নাকাটি করছেই, মানে আমি কোমায় চলে গেলাম ইন্ডামেন্টেন। তো আইসিইউতে ভর্তি করা রাখলো ওরা আনুমানিক বললো যে যদি ওনার জ্ঞান আসেও তাহলে অ্যাটলিস্ট না হইলেও 2-3 মাস লেগে যেতে পারে কোমাতে। তো এইভাবেই চলতেছে। এখন এই কোমার ভিতরে থাকা অবস্থায় ওইটা পুরাই অন্য একটা লাইফ। মানে কি মনে আছে আপনার? এই জন্যই প্রশ্নটা করছি যে আমরা কিন্তু আজকে যখন এই এপিসোডটা শুরু করি তখন বলে নিয়েছিলাম যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানুষের কিছু মেমোরি থাকে। আমি অনেক সময় শুনেছি যে মৃত্যুর অনুভূতিটা কেমন, যদি ধর্মীয়ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি তাহলে অনেক জায়গায় বর্ণনা এসেছে সবচাইতে কঠিনতম, সবচাইতে ভয়াবহতম হয় তাদের জন্য যারা পাপী। কারণ দুইটা ব্যাখ্যা এসছে এরকম, যেটা রেজা ভাই ভালো বলতে পারবে, আমার আসলে অতটা বেশি ধর্মীয় জ্ঞান নাই। যেটা হচ্ছে যে যারা পাপ করে তাদের যখন জীবনটা কবজ করা হয়, খুব কষ্ট দিয়ে করা হয়, তার চেহারা চেঞ্জ হয়ে যায় এবং ওনাকে যখন কবরের কাছে নিয়ে যাওয়া হয় তখন নাকি সে এত চিৎকার করতে থাকে, ওই চিৎকার যদি মানুষ শুনতে পেত তাহলে সব মানুষ ইমান আনত এবং এত ভয়াবহ চিৎকার সে করে। ওই চিৎকারগুলো নাকি আমার গা শিউরে উঠেছে, ওই চিৎকারগুলো নাকি প্রাণীকুল শুনতে পায়, ওই চারপাশে যারা প্রাণীরা থাকে, কুকুর কাঁদে, এটা শুনতে পায়। আবার ঠিক ইমানদার ব্যক্তির জন্য যেটা হয়, সে মৃত্যুর পরপরই নাকি বলতে থাকে আমাকে দ্রুত দিয়ে আসো, আমাকে দ্রুত দিয়ে আসো, কেন তোমরা দেরি করছো। ঠিক উল্টোটা হয়। এটা তো ধর্মীয় ব্যাখ্যা, কিন্তু সায়েন্সের একটা ব্যাখ্যা আমি পড়েছিলাম এরকম যে আমাকে কি গালি দিবে লোকজন, আপনার কথা রাইট, কথা হলো 100% রাইট। ঠিক আছে, আমি অথেন্টিসিটি যেহেতু পেলাম সেটা আরামসে। সেটা হচ্ছে যে এটা নাকি একটা ইয়ের মতো হয়, লাইক আমার চোখের সামনে একটা লাইট জ্বলছে, আমি একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। এই টানেলটা দেখে 98% লোক দেখে, আপনি যেটা বলতেছেন টানেল যাচ্ছি বা কিছু দেখে 98% লোক দেখে। এটা ব্রিটিশ যারা এখন সায়েন্টিস্ট তারা এটা রিসেন্টলি বের করছে, লাইফ আফটার ডেথটা কি জিনিস সেটা বলবো। টানেলের ভিতর যেতে যেতে ওই বিন্দুটা ছোট হতে থাকে এবং হতে হতে ওটা একসময় মিলিয়ে যায়। সো এটা হচ্ছে ব্যাপার। এবং ওই সময়টা থেকে যারা ব্যাক করেছে ম্যাক্সিমামই যেটা বলেছে ওই সময় হচ্ছে সবথেকে সুখতম একটা অনুভূতি, মনে হচ্ছে আমরা খুব স্পিডে কোথাও চলে যাচ্ছি এবং ওটার সম্পর্কে নেগেটিভ কেউ কোনো কিছু বলেনি। বাট আপনি রিয়েল লাইফে ফিল করেছেন, আমি জানি না এরকম কোনো কিছু হয়েছে কিনা, যতটুকু মনে আছে আমাদের সাথে একটু শেয়ার করেন। অনেক কিছুই হয়েছে, বাট আমার আসলে সবকিছু সে আমাকে বলছে এবং সে বলছে যে এগুলো নিয়ে আর কাউকে বলার দরকার নাই, সেকেন্ড পার্সন। ওকে, আজকে আমি বলতেছি ভাইয়ার অনুমতিতেই উনি ঘোরাফেরা করতে আমার সামনে, মানে আমার দিকে আসতেছে এই ধরনের, আবার কেউ একজন আটকাতেছে তাকে, আবার চলে যেতেছে, আবার আসতেছে এবং খুব অনবরত ঘোড়া দৌড়াইতো, ঘোড়া দৌড়ানোর ইয়ে দেখতাম যে ঘোড়া দৌড়া আসতেছে আমার দিকে।
আমি দৌড়াদৌড়ি করতেছি বা ছোটাছুটি করতেছি, মানে ছোটাছুটি করতেছি যে আমি কখন এখান থেকে বের হয়ে যাব, বা মানে আমি নর্মাল লাইফে কখন চলে আসবো। ওই লাইফটা আমি তখন তো ভাবতাম না যে আমি অন্য কোনো লাইফে, বাট ওই সময় আমার মনে হতো যে আমি এখানে কেন, আমি মানে আমি তো কোমায় আছি সেটা আমি জানি না, আমার ওইটা একটা নতুন লাইফ হয়ে গেছে। আমি লিসেনদের একটু বলতে যাচ্ছি, কোমা যারা জানেন না কোমা জিনিসটা কি, কোমা মানে হচ্ছে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি একটা সময়। আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই সেটা কিন্তু কোমা, জানেন তো? ঘুমায় যাওয়া মানে হচ্ছে আমাদের সেন্স নাই, আমরা ঘুম থেকে জেগে উঠবো কিনা সেটাও জানি না। তো আমরা কোমা থেকেই স্বপ্ন দেখি, আর এবং এটাকে কোমা বলা হয়। পবিত্র কোরআন শরীফে এটাকে মৃত্যু বলা হয়েছে, এক ধরনের মৃত্যু বলা হয়েছে। আবির যেগুলো বলতেছে সেগুলা সে কিন্তু অলরেডি কোমাতে থেকে, কোমা মানে এটা আমি স্বপ্ন দেখি নাই। আমি আরেকটা কথা, আমি কিন্তু স্বপ্ন বলবো না, এটা আমার কাছে ওটা রিয়েল লাইফ মনে হয়েছে। আচ্ছা, স্বপ্ন বলবো না আমি, কারণ স্বপ্ন তো মানুষ রাতে ঘুমাইলো দেখলো সকাল পর্যন্ত, বাট আমি তো 12 দিন কমাই। রাইট। তো স্ট্রেঞ্জ কি দেখেছেন যেটা আপনার কাছে এখনো? তো আমি দেখতাম এরকম আসতেছে, তো এর মধ্যে আমি রাব্বি ভাইয়ের চেহারা দেখছি। আচ্ছা, মানে আমি হয়ে গেছে চাঁদের মধ্যে কার কার চেহারা দেখা যায়, বিষয়টা এমন হয়ে গেছে। উনি আসলে হালকা করার চেষ্টা করছেন রাব্বি ভাই, বাট যা ঘটেছে আপনি তাই বলেন। এটা হাসার কিছু নাই ভাই, বিষয়টা হচ্ছে যে আমি ওই সময়টা ভাইয়ার চেহারা দেখছি, মানে রেজা ভাইয়ের চেহারা, এবং কালো, কালো বলতে আমি কালো আকৃতি দেখছি, বিভিন্ন কালার দেখতাম। এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, যেটা আজকে বলতেছি, সেটা হচ্ছে কেউ জানে না, আপনারা জানেন ফার্স্ট, আর ভাইয়া তো জানেন। এই হসপিটালটায়, যে হসপিটালটা আমি ভর্তি ছিলাম, এই হসপিটালটায় লাইফেও কোনোদিন যাইনি সারা জীবন, এই প্রথম, এবং একটা রুমেই কিন্তু আমার শুরু। আমি বাইরের অংশটাও দেখি নাই কখনো, বাট আমার যে ডিউটি ডক্টর ছিলেন, ওনারা তো টাইমলি চেঞ্জ হয়, তো আমার কোমা থেকে জ্ঞান আসার পরে আমি ডিউটি ডক্টরকে অনেক কিছু বলছি যে এই হসপিটালে এরকম, বা আমি এরকম নাম্বার কেবিনে আছি, বা এই ধরনের কিছু কথা বলছি। উনি সে বোকা হয়ে গেছে শুনে। 4-5টা কথা বলছি, তার মধ্যে 3-4টাই মিলছে। আমি সবকিছু বলতেছি না কি বলছি, আমি অনেকের কয়েকজনের নাম বলছি, আমার মনে আছে। আমি এগুলা ভাইয়ার সাথে প্রথম, তো আমি কোমা থেকে যা যা দেখছিলাম, শুয়ে মনে হইতো যে আমি পুরো হসপিটালটাই হাঁটতেছি। ওইটা যে হসপিটাল ছিল সেটা না, মানে আমি যে দেখতাম সেটা হসপিটাল না, আমি দেখতাম একটা এলাকার ভিতরে, এইটাই আমার গন্ডি, এটাই আমার এলাকা, এটাই আমার থাকার জায়গা, এটাই আমার পরিবেশ, এটাই সবকিছু। এইখানে আমি ঘুরতেছি, দেখতেছি। আমি তোমাকে প্রশ্ন করতে চাই মাঝখান দিয়ে, আমি কিন্তু রেডিও লিসেনার থেকে বলি, মাঝে মাঝে আমি প্রশ্ন করি, হঠাৎ করে কথা আটকে দিয়ে। বলো, তুমি কি এমন কিছু দেখতা, তুমি হাসপাতালে বেডে শুয়ে আছো, তুমি তোমাকে দেখতেছো? না, দেখছি। এরকম কিছু দেখতে তুমি? ওটা কিরকম দেখতে, মানে কি হতো? আমি আমার মতো দেখতেছি, কিন্তু ভয়ানক। মানে তুমি বিছানা শুয়ে আছো, সেটা ভয়ানক। তুমি তোমাকে দেখতেছো, আমি আমাকে দেখতেছি, কিন্তু সেটা আমার খুব মানে আটকে উঠতেছে। আচ্ছা, কি ভাই 12 দিন একটা লোক যদি ঘুমিয়ে থাকে, সেটা কিন্তু ডেঞ্জার বিষয়টা, মানে নন স্টপ 12 দিন ঘুমিয়ে থাকা সাধারণ কোনো ব্যাপার না। তুমি যে অন্ধকারে কিছু দেখতা, আমার ফেস কালো দেখছো, সেটার ব্যাখ্যা কিন্তু আমাদের আছে, মানে ব্ল্যাক ম্যাজিক আমি বলবো, যেহেতু আমার তো একটা ভুল হয়েছে জীবনে বিরাট, সেটা একটা অংশ সে দেখছে, আমাকে কালো দেখছে সে, এটা ব্যাড এফেক্ট হয়েছে। তুমি কি এমন কিছু ফিল করতা তুমি যখন সুস্থ হয়েছো? তার আগে বলে দিলি লিসেনারকে, সে যে অসুস্থ হয়েছে, অসুখের যে সমস্যাটা কি ছিল, তার শ্বাসনালী বন্ধ হয়ে গেছিল। জি, টোটালি তার শ্বাসনালী বন্ধ ছিল, এবং শ্বাসনালীর জায়গায় ছিদ্র করে পাইপ দেওয়া হয়েছে, এবং একটা আলাদা এয়ার ফিল্টার তার গলায় লাগানো ছিল, যেটা বডির বাইরে ছিল। সেটা দিয়ে সে এক্সট্রা ভাবে শ্বাস নিত, কৃত্রিম ভাবে সে শ্বাস নিত, তখন হাসপাতাল থেকে সে বের হয়ে আসে। ইভেন এখনো সে যে কথা বলে তার গলায় সাউন্ড হয়। রাইট, ওই যে আমরা যেটা নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম, সাউন্ড স্টিল এখনো। ওর তো ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, গলাও চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই, একদম অন্যরকম ছিল। এটা তো ডাক্তার বলেছিল যে ভয়েস ব্যাক করবে না, ডাক্তার বলছে এটা কখনো সে সুস্থ হবে না, গলা সে বোবা থাকবে সারা জীবন। ডাক্তার বলছে সে বোবা থাকবে, আল্লাহ তাকে সুস্থ করছে। তাই তুমি আমাকে প্রশ্ন করে, তুমি এমন কিছু দেখতা কিনা অন্ধকারে, এটাকে লাইফ আফটার ডেথ বলে, তুমি যেটা দেখতেছো। 98% লোক ওয়ার্ল্ডের আছে যাদের মধ্যে হয়েছে তোমার এই ধরনের ব্যাপারটা, তারা কিভাবে যেটা বললো কালো এ দেখতো। এর বাইরে তুমি কিছু দেখছো কিনা, এমন কিছু দেখছো কিনা যেটা মিরাকেল বলা যায়? মিরাকেল আমি তো বললাম যে এই যে পুরা ইয়েটা আমি ঘুরলাম, পুরা হসপিটালটা আমি ঘুরতাম। তুমি কয়টা সিঁড়ি আছে আমার ঠিক মনে আসতেছে না, কিন্তু আমি কতগুলো সিঁড়ির কথা যিনি বলছিলাম। এবং ভাই এই যে ব্যাপারটা, এটা কিন্তু ব্রেনের চরম একটা অধ্যায়। কারণ হচ্ছে আমি বলবো, সে যখন কোমায় ছিল তার ব্রেন কিন্তু জীবিত ছিল, কারণ ব্রেন যদি ড্যামেজ হয় মানুষ মারা যাবে। এটা টেলিকিনেসিস বলেন, টেলিপ্যাথি বলেন, এগুলোর চরম একটা অধ্যায়, যে অধ্যায় মানুষ আলফা বিটা গামা স্তর টেট্রা স্তরে পৌঁছায় যায়, কোমাতে চলে যায়। টেট্রা স্তর মানে হচ্ছে আপনি এখানে বসে সারা বিশ্ব ভ্রমণ করতে পারেন, বাস্তবে রিয়েল লাইফে বিশ্ব ভ্রমণ করতে পারবেন। মানুষ যদি বুঝতো মানুষ কি পারে, তাহলে অনেক কিছুই পৃথিবীতে আবিষ্কার হইতো, মানে অনেক কিছু হয়ে যাবে ওয়ার্ল্ডে। আস্তে আস্তে খুব স্লোলি গ্রাজুয়ালি যাচ্ছে। নাবি, তোমাকে জিজ্ঞেস করতে যাবো এটাই, তুমি এমন কিছু ফিল করতা কিনা সুস্থ হওয়ার পর, তোমার জ্ঞান ফিরছে,
তোমার বিছানায় কিছু আছে, বিছানার নিচে কিছু আছে, বা টয়লেটে কিছু আছে, কিছু ফিল করতে কিনা? সেটা হচ্ছে আমি যখন কোমা থেকে ব্যাক করলাম, জি, সর্বপ্রথম আমি বলছিলাম যে আপুর কথা, যে ও কোথায়, আর ভাইয়ার কথা। তো পরে ওরা আসলো আমার সাথে দেখা করতে। ওখানে রেস্ট্রিক্টেড, সবাইকে একসাথে দেয় না ঢুকতে। তারপরে ওরা দুজন ঢুকছিল, আমি ভাইয়ার সাথে তখন কিছু কথা বলছিলাম, ভাইয়া আমাকে কিছু কথা বলছিল। সে যদি ভাইয়া বলবে অনেক, আমি বলবো না আর কি। আমি তখন এমনিও চোখের সমস্যা হয়ে গেছিল আমার, কিন্তু চোখের সমস্যা আমার কভার হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি 4টা দেখতাম চোখে, একটা না 4টা দেখতাম। একজন মানুষকে 4 জন দেখতাম। এবং পরবর্তীতে ডাক্তার বললো যে চোখের এই সমস্যাটা যাইতে সময় লাগবে, কিন্তু আমি 6-7 দিনের মধ্যে রিকভার করছি। আমি এক পাশ আমার অবশ্য হয়ে গেছিল, বাম পাশটা। ডাক্তার বললো এটা আসলে ক্ষতি যেহেতু হয়ে গেছে, এটা কবে নাগাদ যে ঠিক হবে তা আমি বলতে পারতেছি না। ফিজিওথেরাপি এটা নিলে ঠিক হয়ে যেতে পারে, বাট আমি খুব ফাস্ট রিকভার করছি, খুব ফাস্ট, উইদিন আ শর্ট টাইম। ওকে। এবং পরবর্তীতে যেটা হইতো সেটা হচ্ছে আমি খুব অদ্ভুত একটা জিনিস দেখতাম মাঝে মাঝে। সেটা হইলো বাসার যে আয়না, মানে ড্রেসিং টেবিল, সেইখানে কোনো সমস্যা নেই, নর্মাল। এটা আমি কখনো কাউকে বলি নাই, বাট আমি ফিল করতাম, দেখতাম। বলি নাই, এমনি বলি নাই, ওরকম কোনো কারণ নাই। তো বাথরুমের আয়নাতে আমি নিজেকেই দেখতাম, বাট অদ্ভুত লাগতো, মানে মনে হইতো যে না এটা তো আমি না, মানে আমি নিজেকে দেখতেছি, বাট মনে হইতো যে এটা আমি না, এবং ভয় পাইতাম। বাথরুমের আয়নার দিকে তাকাইলেই ভয় পাইতাম, বিষয়টা এরকম। তো এখন ওইখান থেকে ফিরে আসার পরে শারীরিক প্রবলেমগুলো আমার খুব একটা সলভ হয় নাই। কত টাকা খরচ হলো আপনার এই ট্রিটমেন্টের জন্য? প্রায় 50 লাখ টাকা। ফাইন, এই কোশ্চেনটা এই জন্যই করেছি যে ব্ল্যাক ম্যাজিক করে, প্রথম কথা হচ্ছে সাইন্টিফিক্যালি আপনি এটাকে বিলিভ করবেন না, কিন্তু যদি আমরা রেশিওটা এভাবে চিন্তা করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে একজন মানুষ ব্ল্যাক ম্যাজিক করে তাকে 2 লাখ টাকা ম্যানেজ করে দিয়েছে। যদিও আমি একেবারেই মনে করি যে এটা কোয়াইট ইম্পসিবল, তবে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা রিলিজিয়নে যেহেতু এক ধরনের ব্যাপার আছে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সেটা নিয়েও একটা বিশেষ হাদিস আছে এবং এটা নিয়েও কথা আছে, এটা নিয়ে সূরা নাজিল হয়েছে। তো এবং দেখবেন যে জিন ছাড়ানোর সময়ও কিন্তু এই সূরাগুলো পড়া হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি এটা 2 লাখ টাকা 3 লাখ টাকা বা একটা কিছু করলেন, ধর্মীয়ভাবে যদি বলে এটা অন্যায় করে, আপনার গেল 50 লক্ষ টাকার উপরে, এবং সবচেয়ে বড় কথা না, আপনার জীবনটাকে সারা জীবনের জন্য পূর্ণ করে দিয়ে গেল। আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি এরপর থেকে আমাদের ব্যবসায়িক অবস্থা একেবারে খারাপ, গ্র্যাজুয়ালি একদম ডাউন হয়ে যাচ্ছি জি বলতে গেলে, এবং বিনা কারণে, কোনো কারণ নাই, এবং এখন পর্যন্ত এক্সিস্টেন্ট। আমি এখন তোমার কেমন আছে, আব্বা আম্মা কেমন? না, এখন বর্তমান আব্বুর অবস্থা খুবই খারাপ। ওই অসুস্থতার সময়ই আব্বু অসুস্থ হয়ে পড়ছিল, ওই অসুস্থতাটা তার আজও পর্যন্ত রয়ে গেছে। এবং ও যখন সুস্থ হয় সাথে সাথে তার বাবা কিন্তু ব্রেন স্ট্রোক করে, এখনো বিছানায়। হ্যাঁ, ব্রেন স্ট্রোক করছিল মাঝখানে, উনি ভালো হয়েছিল, বাট ওইভাবে আর ভালো হয় নাই কখনো, মানে তার দুর্বলতাটা রয়েই গেছে এবং সে এখনো বিছানায়। আমরা যে ডট ট্যারোট অনুষ্ঠানটা শুরু করেছি, আমরা তো প্রায় 20-এর কাছাকাছি পর্ব করে ফেললাম। আমরা কিন্তু একটা বিভিন্ন ধরনের, মানে একটা মিসেলেনিয়াস টাইপের এক্সপিরিয়েন্সের মতো দিয়ে গেছি। আপনার মনে আছে কিনা আমরা যে নারায়ণগঞ্জে যে বোট ট্রিপটা করলাম, ওখানে একটা ছেলেকে আমরা পেয়েছিলাম আমাদের ট্রিপে, সে এতগুলো এই তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার যেসব এলিমেন্ট, সেগুলো নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, এবং সে কান্না করতে করতে শেষ, সম্ভবত গার্লফ্রেন্ডলি কোন একটা স্টোরি। আমরা বেশিরভাগের ক্ষেত্রে এরকম এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি যে গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, কিংবা পরিবারে একটা অশান্তি তৈরি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে 12টা বাজানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করে। এই যে প্র্যাকটিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে আছে, এটার আমরা আজকের এপিসোডটা প্রচার করে শুধু এটাই বলতে যাচ্ছি যে যারাই ব্ল্যাক ম্যাজিক গুলো করছেন তারা প্রস্তুত থাকুন, ক্ষতি আপনার হবেই। আমাদের অনেক রিকোয়েস্ট আছে, মানে মানুষ শুনতে চায়, ব্ল্যাক ম্যাজিক সময় জানতে চায়, তো আজকে আমাদের এপিসোডের মাধ্যমে মানুষ কিছুটা হলো আইডিয়া পেলো। তো রেজা ভাই, আপনি তো বিশেষ রিকোয়েস্ট জীবনে একবারের জন্য এরকম একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছেন, এরপরে কি আর কখনো এই ধরনের কাজ? আমি আর কখনো করি না কিবরিয়া ভাই, কিন্তু আমি একটা কথা বলবো, বাংলাদেশে যেহেতু রেডিও আমাদের, এটা বাংলাদেশেই মানুষ শুনে, দেশের বাইরেও শুনে, ব্ল্যাক ম্যাজিক চাইলেও কিন্তু সবাই করতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক জিনিসটা সহজ না। আমরা যাই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন হুজুর বা বিভিন্ন কবিরাজকে টাকা পয়সা দেই, আশা করি যে কাজ হবে, আসলে কিন্তু হয় না আলটিমেটলি। যারা আমার কথা শুনতেছেন তাদের 100% মনে মনে ভেবে দেখেন আপনাদের কাজ হয়েছে কিনা। তো কাজ করা মালিক আল্লাহ, কোনো হুজুর কবিরাজ দরকার নাই, কোনো তাবিজ তবিজ এইসব লাগাবেন না, নিজের ইচ্ছায় লাগাতে চান, আল্লাহ আপনাকে দিবে। এতক্ষণ যে কথাগুলো গেল, এগুলো কিন্তু আসলে ভৌতিক না, মানে ভয়ের কিছু নাই, জাস্ট বাস্তব ঘটনাটা আপনাদেরকে তুলে ধরার জন্য আজকের এই এপিসোডটা। রাইট, এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি ডর ট্যারোট পেজটিতে চলে আসার জন্য। ওখানে আমরা ফেসবুক যে লাইভ করেছিলাম সেটার ভিডিও দেওয়া আছে, এবিসি রেডিওর পেজে ফেসবুক লাইভ গিয়েছে আমরা এই স্পেশাল এপিসোডটা যখন শুরু করব তখন। এবং একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডর ট্যারোট পেজে আমরা যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম করছি এবং খুব চ্যালেঞ্জিং করছি, আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমাদের যারা ভিউয়ার্স আছেন, আমাদের যারা লিসনার
লিসনার আছেন একটু এদিক ওদিক ভুল হলে আমাদেরকে বিন্দু মাত্র ছাড় দেন না। হ্যাঁ, আমরা কষ্ট পাই তারা যখন বিভিন্ন আজে বাজে মন্তব্য করে, কিন্তু আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ আপনারা এরকম মন্তব্য করেন বলেই আমরা সংশোধন করি নিজেদেরকে এবং পরবর্তীতে আরো বেশি সতর্ক থাকি, যেটা আপনার চাহিদা যেন পূরণ করে। সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশে এটাই ফার্স্ট, এবং আমার খুব ভালো লাগে, মানে রেজা ভাই আমি কথাটা বলা উচিত না রেডিওতে, তারপরও আমি বলতেছি, সেটা আমার খুব ভালো লাগে। আমি রেডিওতে 3টা অনুষ্ঠান করি এবং এই 3টা অনুষ্ঠানে দেখা দেখি আরো বেশ কিছু ওই রকম অনুষ্ঠান বিভিন্ন রেডিওতে হয়। এটা কমন। হ্যাঁ, এটা আমার ভালো লাগে এই কারণে যে না তাহলে এটা মানুষ পছন্দ করেছে, যে কারণে হয়তো হচ্ছে। ডর ট্যারট মাত্র 20টা এপিসোড গেছে, এটা ডরের তো অনেক সময় হয়েছে, কিন্তু ট্যারট এটার দেখা দেখি আরো বেশ কিছু একই ধাঁচের শো বিভিন্ন রেডিওতে করার চেষ্টা করা হচ্ছে। আমি বরং এটাকে স্পেশালি ওয়েলকাম করবো যে না, ইয়েস, এটা লিসনাররা পছন্দ করেছে, যে কারণে আমি ওয়েলকাম করবো, আপনারা আসেন। ইভেন আমরা এটাও চাবো যারা নকল করতেছেন তারা আমাদের সাথে এসে সরাসরি আমরা কথা বলবো, বিট করুক, আমাকে বিট করেন, আমার সাথে বসেন, সরাসরি ডিসকাস। আমি আপনার সঙ্গে বলবো, আপনি আমার সঙ্গে বলবেন। আমরা হয়তো ভবিষ্যতে ডায়মন্ড শোটা হয়তো আরো এরকম হবে, চ্যালেঞ্জিং হবে। তো সেই জায়গা থেকে এই পেজটি হচ্ছে আমাদের সবচাইতে মানে আড্ডা বলেন, যোগাযোগ করা বলেন, আমাদের সঙ্গে কমিউনিকেট করা বলেন, আমাদের লাইভে যাওয়া বলেন, সবকিছুর কেন্দ্রবিন্দু। তো আপনারা যদি এটা করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের পেজে আসতে হবে www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ ডর ট্যারট। এই ডর ট্যারট পেজটিতে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। ইনবক্স করবেন, বিশেষ করে আমি বলবো যে যদি কোনো প্যারানরমাল ঘটনা থাকে আপনারা আমাদেরকে SMS করবেন, একটা ছবি দিবেন নিজের ইনস্ট্যান্ট সেলফি এবং ফোন নাম্বার সহ ইনবক্স করবেন। আমি এবং রেজা ভাই দুজনেই ওখানকার পেজের অ্যাডমিন। আমরা যদি ইন্টারেস্টিং মনে হয়, যদি আপনাকে হেল্প করার মতো কোনো বিষয় হয়, নিশ্চয়ই রেজা ভাই আপনাকে হেল্প করবেন। একটা কথা বলে দিই, কিবরা ভাইকে আটকে দিলাম, সরি। না, নিশ্চয়ই। আমি আমার সাথে সবাই কন্ট্যাক্ট করতে চান, লাখের উপরে মেসেজ ইনবক্স চলে আসছে অলরেডি। আমি সবার সাথে এইভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না, কারণ আমি একা মানুষ, আপনারা ওদিক দিয়ে লাখ মানুষ, আমি পারতেছি না। তো আমি চাই প্রত্যেকটা মানুষকে হেল্প করতে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি হয়তো আমার একটা নাম্বার আমি পেজে দিতে পারি, যে নাম্বারটা মাঝে মধ্যে বন্ধ থাকবে, মাঝে মধ্যে খোলা হবে। তখন যারা ফোন দিবেন তাদেরকে পার্সোনালি আমি কোনো টাকা পয়সা নেই না, প্রথম কথা হচ্ছে আমি বিনা পয়সায় সবকিছু করি। সেক্ষেত্রে আমি হয়তো আপনাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো, কিন্তু আমি কোনো বাবা না, এটা মনে রাখবেন। আমি একজন মূর্খ মানুষ, কিছুই জানি না। তারপরে যদি আপনারা ফোন দেন, দিতে পারেন আমাকে। ওকে, ফাইন। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা বলবো 5 মিনিটের একটা বিরতি নিচ্ছি। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি, সাথে থাকবেন আশা করছি। ডর 5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। রেজা ভাই আছেন আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় রেজা ভাই, আমি কিবরিয়াও আছি। আবির ভাই আজকে তার জীবনের অত্যন্ত দুঃসহ স্মৃতি কিছুটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, যেখানে ব্ল্যাক ম্যাজিকের যে ইফেক্ট, যদি আপনি সায়েন্সের জায়গা থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেন তাহলে হয়তো বা বিষয়টা অন্যরকম ব্যাখ্যা দাঁড়াবে, বাট উনি যেভাবে আমাদের সামনে নিয়ে এসছেন ব্ল্যাক ম্যাজিক করার পরে ব্যাপারটা ওরকম হয়ে গেছে, সেভাবেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমরা বেসিক্যালি আজকে তিথিভাবিকে নিয়ে এসেছি তার ঘরের ভেতরের কিছু ঘটনা আপনাদেরকে জানানোর জন্য। অনেকেই মনে করেন যে রেজা ভাই অনেক আরামে থাকেন, তাকে দেখলেই ভূত ঠুত প্রেত এগুলা সালাম দিয়ে চলে। আসলে ব্যাপারটা তা না, রেজা ভাইও নিজেও অনেক সময় ভয় পান এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনেও পেজে শেয়ার করেন। একটা ঘটনা যখন আমরা বিরতিতে ছিলাম তখন আমরা বোধহয় ভাবি শেয়ার করছিলাম যে আপনাদের একটা মাত্র কন্যা, তাকে নিয়ে কিছুদিন আগে, আপনি যদি একটু বলেন আমাদের। হ্যাঁ, মাহবিন রেজা ওর নাম। এই ঘটনার সময় আমার বেবির এজ ছিল 2.5 বছর। আর ওর রাগবি যখন ডর ট্যারট নামে একটা প্রোগ্রাম শুরু করে, আমি সারা জীবনই ওকে ট্যারট কার্ডে কোনোদিন সাপোর্ট করিনি। আমি এখানে বলতে পারবো আমার হাজবেন্ড আগে খুব মজা করে ক্যাসিনো খেলতো, ও কিন্তু ক্যাসিনোর ডিজিট বলে দিতে পারতো যে কোথায় ওই বলটা গিয়ে কোথায় পড়বে বলতে পারতো। এটা আমি পার্সোনালি এটা দেখেছি। আমরা যখন দেশের বাইরে গিয়েছিলাম তখন আমি দেখেছি ও আমাকে উইন করে অনেকবার প্রুভ করেছে যে সে পারে। নেপালে ঘটনাটা মাঝখানে বলে দেবো, নেপালে কি হয়েছিল? হ্যাঁ, আমি পরে বলতেছি। পরে আমি এই জন্য আমি ওকে বলতাম যে রাগবি হারাম কখনো আমি আমার ফ্যামিলিতে চাই না, যেহেতু আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, তো আমি চাই না আমার ফ্যামিলিতে কোনো ধরনের সমস্যা হোক। জিন আমি বিলিভ করি, কারণ আমি মুসলিম, আমি জিন বিলিভ করি যে জিন আমাদের আশেপাশে আছে, থাকে, সো আমাদেরকে ওভাবে চলতে হবে। আমি ওকে বলেছি যে রাগবি দয়া করে ট্যারট নিয়ে কোনো কিছু করবা না, আমি এগুলো পছন্দ করি না। আমার বেবি হওয়ার পর থেকে আমরা দুজনই খুব সুন্দর হ্যাপি লাইফ লিড করছিলাম, আগেও হ্যাপি ছিলাম, অনেক বেশি হ্যাপি ছিলাম। বেবি হওয়ার পর থেকে ও যখনই উল্টাপাল্টা কোনো কিছু করতো আমি দেখতাম আমার বেবির উপর সেটার খুব বেশি প্রভাব পড়ছে এবং আমার পার্সোনাল লাইফেও প্রভাব পড়তো। ও যখন ট্যারটে আসার একদিন পরে আমার বাচ্চার খুব জ্বর হলো। ট্যারট শো করার পরে মানুষের ট্যারট ট্রিট করতো সে কেউ রিকোয়েস্ট করলে।
তো আমি ওকে বলছি যে রাব্বি খুব ভয়াবহ কিছু আমাদের লাইফে আসতেছে, রেডি থাকো। তখন সে আমাকে বললো যে আমি তোমাকে বলে দিলাম আমাদের লাইফে কোনো খারাপ কিছু হবে না, ভয় পাও না। বাট আমার বেবির জ্বর হলো এবং খুব ভয়ঙ্কর জ্বর, যে জ্বর কোনোভাবেই কাটছে না। ওর একটা পর্যায়ে ওর গায়ের রঙও চেঞ্জ হচ্ছিল। পরে আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি কান্না করতে থাকলাম। আমার বাচ্চা নিয়ে আমি এই ডক্টর সেই ডক্টর দৌড়াদৌড়ি করছি। আমি যদিও ডক্টরের কাছে খুব কম যাই। তারপরে আমি আমার বেবিকে ঘুম পাড়ালাম একদিন। আমি দেখলাম যে ও ঘুম থেকে উঠে পাগলের মতো চিৎকার করতেছে, আর দেয়ালের দিকে তাকাচ্ছে, দুই হাত বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে, বলছে বারবার বলছে অ্যান্ট আসছে, অ্যান্ট আসছে, বাংলায় যেটাকে পিঁপড়া বলে, পিঁপড়া আসছে, সো মেনি অ্যান্ট ও বলতেছে। তা আমি ভয় পাচ্ছি। আমি তখন রাব্বি ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। আমি উঠে ওকে জড়ায় ধরলাম। ও তারপরও নিজের হাত ক্লিন করার চেষ্টা করতেছে, খুব শরীর ক্লিন করার চেষ্টা করতেছে। আমাকে বলতেছে মমি প্লিজ গো অ্যাওয়ে। আমাকে আমার বেবি ইংলিশে কথা বলে একটু টুকটাক। ও বলছে গো অ্যাওয়ে, মানে তুমি চলে যাও। আবার আমাকে হাগ করতেছে, জড়ায় ধরতেছে। আবার পিঁপড়া, পুরা দেয়ালে পিঁপড়া, মাকড়সা, পোকামাকড় দেখতেছে। ও অনেক বেশি ভয় পাচ্ছিল। তারপরে আমার হাজবেন্ড রাব্বিকে আমি ডাক দিলাম, চিৎকার করলাম যে তোমার জন্য আমার ঘরে উল্টাপাল্টা কোনো কিছু ঘটতেছে। তখন রাব্বি ভয় পেয়ে গেল বাচ্চাকে দেখে। ও ভয় পেয়ে ও বাচ্চাকে জড়ায় ধরে আমাকে নিয়ে আমাদের বেডরুম থেকে বের হয়ে গেল। বের হওয়ার পরে দেখলাম আমার বাচ্চার সাথে সাথে নর্মাল হয়ে গেল। মানে আপনি নিজেও ভয় পেয়ে গেছিলেন? আমি বুঝতে পারছি ঢুকছে, যেটা এত শক্তিশালী ছিল কিবরিয়া ভাই, আমার পক্ষে সেটাকে বের করা সম্ভব না। এত শক্তিশালী কিছু ঢুকছিল, যেটা আমরা যেটাকে বলি পঞ্চ মাথার যে জিনিস থাকে, মানে 5টা মাথা। মানে আমি 5 জন, তো আমার শক্তি সেটার বেশি। আমি একা আমার মতো শক্তি 5 জনের সাথে মারামারি করলে আমি পারবো না। তো যে জিনিসটা আসছে সেটা জঙ্গলি জাতের জিন, আমরা বলবো জঙ্গলি জিন। যে জিনটা যে কিছু থাকে না জঙ্গলি, যে জিনটা ছিল ষাঁড়ের মতো মাথা, 2টা শিং ছিল, এটা আমি বলবো, যদিও সাইন্টিফিক না ব্যাপারটা। ওই রকম জিনিস এখানে আমার রুমে ঢুকছিল, যেটা অনেক বেশি শক্তিশালী। না, এখানে কাহিনী আছে একটা। আমি 3rd ফ্লোরে তখন নতুন নতুন শিফট হয়েছে। আমাদের 3rd ফ্লোরে আমাদের বাসার নিচে 3 বিল্ডিং এর ডাস্ট, ময়লা এক জায়গায় ফেলা হয়। ওই এরই ঠিক সোজাসুজি উপরে আমার বেডরুমটা। আমরা বাসায় ঢুকার কয়েকদিন আগে থেকে যখন আমি বাসার কাজ করানোর জন্য 3 তলায় যেতাম 3rd ফ্লোরে, তখন আমার বেবি ওই বেডরুমে ঢুকতে চাইতো না। শুধু বলতো মমি লুক, ভাও আঙ্কেল, ভাও আঙ্কেল আসছে। উইন্ডো শো করতো আমাকে, ওই উইন্ডো দিয়ে ডাস্টবিন দেখা যেত। আর আমি যখন বলতাম, আমি চালাকি করে একদিন সূরা নাস, সূরা ফালাক মোবাইলে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আমার মেয়ে নিজে নিজে বলতেছে মমি লুক, ভাও আঙ্কেল গন, দ্যাট মিনস ভাও আঙ্কেল চলে গেছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম মমি ভাও আঙ্কেল কোথায় আসে? সে আমাকে উইন্ডো শো করলো যে ভাও আঙ্কেল জাতীয় কোনো কিছু উইন্ডো দিয়ে আসে, এবং যখনই আমি সূরাটা ছাড়ি ওটা চলে যায়। আচ্ছা, এই ভাও আঙ্কেল মানে হচ্ছে বোধহয় ও ভূতকে ভাও আঙ্কেল বলে না? ওকে, হ্যাঁ। এখন আমরা যখন রুম থেকে বেরোই তখন দেখলাম আমার মাহবিন খুবই নর্মাল হয়ে গেল। ওকে কোনোভাবেই আমি আমার ওই রুমের দিকে নিতে চাই না, পারছি না। ড্রয়িং রুমে গিয়ে সে যখনই আমার বেডরুমের ডোর দেখে তখনই সে ভয়ে আটকে উঠে আর চিৎকার করা শুরু করে। সে কথা বলতে পারে। সে বারবার তার বাবাকে বলছে বাবা ওই রুমে যাবে না, ওই রুমে ভাও থাকে। ভাও মিনস সে ভূতকেই মিন করছে, ভাও আঙ্কেল থাকে। কত বছর বয়স ওর? ওর 2.5 বছর ছিল তখন আর কি। এখন ওর বাবা তখন করলো কি, মোবাইল নিল, মোবাইল নিয়ে ও রোকেয়া টাইপের কোনো কিছু বা তার জানা কোনো কিছু ও ছেড়ে দিল পুরো বাসাকে নর্মাল করার জন্য। পরে আমি বাচ্চাকে ড্রয়িং রুমে ঘুম পাড়ালাম। তার বাবাও আর ওই রুমে যাচ্ছে না, সে ওই রুমে বাচ্চাকে ছেড়ে যাচ্ছে না। তারপরে আমরা 3 জন একসাথে থাকলাম ওই রুমে। এরপরে আমি আমার বাসায় কোরআন খতম করালাম আমার বেডরুমে। কোরআন খতম করার পরে আমার বাচ্চার তখনও জ্বর ছিল, আর বাচ্চাকে ওই রুমে নিয়ে গেলাম। কোরআন খতম করার প্রায় 5 মিনিট পরে আমার বেবি ওই রুমে ঢুকলো, ঢুকে একদম নর্মাল। ওকে, আচ্ছা রেজা ভাই, আমরা যত জানি যে ভাবির কাছ থেকে আজকে যেটা শুনলাম, ভাবি তো খুবই সায়েন্টিফিক মানুষ এবং এগুলো ধারে কাছেও যায় না। এক্স্যাক্টলি। এবং প্রথম দিকে আমাকে যে কি পরিমাণ, এটাকে আমি কি সুন্দর করে বলবো, আমি ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, কারণ আই ডোন্ট নো, ভাবি আসলে প্রথম দিকেই, এটা আমি জানি যে কোনো মুহূর্তে আমাকে আবার সেই ঘটনা ফেস করতে হতে পারে, যেটা হচ্ছে যে পরিমাণ প্রেশারের মধ্যে রাখতো এই অনুষ্ঠানটা নিয়ে। এখন আমাদেরকে সে অনেক বেশি সাপোর্ট করে, বাট এই সাপোর্টটা কতদিন যাবত যাবে আমরা ঠিক জানি না। যে কোনো মুহূর্তে আবার যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু ভাই, আপনি তো আজকে ভাবির কাছ থেকে আমরা যেটা শুনলাম, এছাড়াও বিভিন্ন রকমের অভিজ্ঞতা শিকার হয়েছেন আপনার বাসাতে। আজকে আপনি বোধহয় একটা ঘটনা বলবেন। বাচ্চার পায়ের মধ্যে পুরো বডি হলুদ হয়ে গেছিল, বুঝতে একবার হলুদ। সে আমাকে খুব বকাঝকা, রাব্বি তোমার জন্য আজকে এটা, এর জন্য কিবরিয়া ভাই দায়ী, রেডিও দায়ী, ট্যারট কার্ড দায়ী, তুমি সব শুরু করছো দেখে এই অবস্থা।
আমি রাত দিকে এক পর্যায়ে ঘর থেকে বের আমার হয়ে ঘর থেকে বাইরে বলছিলাম। গেছে, তুমি বাইরে ঘর থেকে, মানে আমার কেমন অবস্থায় বাইরে হয়ে যাবো। তখন আমি বলছি তিথি তারও, ওর পরে শরীর হলুদ তো, সে ডাক্তার কাছে যাবে, ডাক্তার লাগবে না, আমি চেষ্টা করি একটু, সকালের মধ্যে সে সুস্থ হবে ইনশাল্লাহ, আমি তোমাকে বলছি। এবং সকাল হয়েছে, সে বাচ্চাকে বাথরুমে নিয়েছে, ওয়াশ করছে, দেখে এটা রং, বিছানার চাদরের রং লাগানো, সে হলুদ হয়নি। হলুদ মানে জন্ডিসের লক্ষণ, পুরো বডি হলুদ, মনে আছে তিথি? সকালে উঠে এদিকে মানে রঙই লেগেছিল নাকি? সে বিছানার চাদরের রং লেগেছে, এমন চাদর ছিল, চাদরতে রং ওঠার কথা না, কিন্তু আর কারো লাগেনি, শুধু ওরই লাগছে চাদর। হয়তো একটা অন্য কোনো সিমটম হয়ে সেটা বের হয়ে গেছে শরীর থেকে। রাত্রেবেলা আমরা সবাই কনফার্ম ছিলাম যে এটা জন্ডিস সমস্যা, বাট তাকে বলছি ইনশাআল্লাহ আমি দোয়া করবো আল্লাহ কাছে সুস্থ হয়ে যাবে সে। সকালে দেখে তার জন্ডিস না, এটা রং ছিল। মানে আপনাদের কারো লাগেনি, শুধু ওর লেগেছে? ওরই লেগেছে। ভেরি ইন্টারেস্টিং। আমরা এখানে একটা কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে চাই। সরি ভাই, আমরা আর নিব না, কারণ কিন্তু একটা আপনার স্টোরিটা আমরা অন্য নেক্সট এপিসোডে বলবো। ওকে, আমরা এখানে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে হন্টেড প্লেস গুলোতে যাই, আপনি বিলিভ করেন আর না করেন, আমাদের যে টিমটা ওখানে যায়, ঘোস্ট হান্টার টিম, আমরা 5-6 জন মিলে যাই, অনেক সময়ই আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হই। বিশেষ করে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে বলতে পারি, নারায়ণগঞ্জে যেই জুট মিলে আমরা যেখানে গিয়ে প্রায় আধা ঘন্টার মতো মুভ করেছিলাম, আমি ডেফিনেটলি শিওর ওখানে যদি কোনো ব্যক্তি একা, আমি আবারও বলতেছি রাত 12টা বাজতে হবে না, সন্ধ্যার সময় গিয়ে যদি একা মুভ করে, আর যে বিড়াল, আমি একদম 100% সায়েন্টিফিক মানুষ, এগুলো আমি একেবারেই ধারে কাটতে যাই না, যে বিড়ালকে আমি যে অবস্থায় দেখেছি ওখানে মোবাইলের ফ্ল্যাশে বা ওরকম যে ঘটনাগুলো ঘটেছিল, একজন মানুষ যদি দেখে তাহলে সারা জীবনের জন্য এটা তার জীবনের জন্য ঘটনা হয়ে যাবে। তো আমরা এই কথাটা এজন্যই বলছি যে যেহেতু আমরা ধর্মীয় বিধান মানি, জিন, এসব ব্যাপার স্যাপারগুলো রয়েছে, খারাপ ভালো মন্দ জিনিসপত্র রয়েছে, এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে কখনো ট্রিভিয়া, কখনো ট্যাবু হিসেবে আমরা প্র্যাকটিসে থাকি। এই যে আমরা বিভিন্ন জায়গাগুলোতে যাই, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য যে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং শো, ট্যারট কার্ডটা আমরা করছি, আমরা লাইভ করি, আমরা যেটা বলছি সেটা আমরা করি, অনেকেই ওখানে অনেক ধরনের মন্তব্য করেন, কিন্তু একবারও কি একটু ভেবে দেখেছেন যে আমাদের ব্যক্তিগত জীবনে কত বড় একটা বড় ক্ষতির কারণ হতে পারে? আমরা যাই বাইকে করে, ইটস আ ভেরি রিস্কি ভেহিকল। আমাদের টিম যারা যায় ওরা এক ধরনের বনসই দিয়েই যায়, ওখানে যায়, আমরা স্টে করি, যাওয়া আসা মিলিয়ে আমাদের পুরো একটা রাত চলে যায় নিজের পকেটের পয়সা খরচ করে। এবং নট অনলি দ্যাট, আমরা যেখানে যে এক্সপিরিয়েন্সের মুখোমুখি হই, অনেক সময় নেটওয়ার্ক থাকে না, অনেক সময় নেটওয়ার্কের ঝামেলা হয়, এবং আপনারা ওইখানে অনেকেই খেপে যান। খেপে যাওয়ার পিছনের কারণ হচ্ছে অনেক বেশি ডিজায়ার তৈরি হয়, সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে, সে কারণে এটা। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো কোঅপারেশন, আমাদেরকে কোঅপারেট করুন, আমরা চাই ভালো কিছু দিতে আপনাদেরকে। এবং যদি এরকম হয় যে আপনার ঘর হন্টেড, আমাদেরকে খবর দিন, আমরা সেখানে গিয়ে ফিল্ডটা ধরতে চাই। আমরা বারবারই বলি ইটস নট আ সায়েন্টিফিক শো, এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নেন, কিন্তু এটা রিস্কি শো, ভেরি রিস্কি শো, অ্যান্ড প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। ভাই, যদি আপনার কিছু বলার থাকে। আমার একটা জিনিস বলার আছে, আপনারা যারা আমার কথা শুনতেছেন, কখনো বাসায় ব্ল্যাক ম্যাজিকে ট্রাই করবেন না, এই ধরনের এমন কিছু ট্রাই করবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর। একটা ব্যাপার আমি সবাইকে বলতে যাচ্ছি, যে মাদ্রাসাতে আমরা যাব, সেই মাদ্রাসার প্লেস এবং কোথায় সেটা আমরা বলতে যাচ্ছি না। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ইনবক্স আসছে। মানে আপনি আগামীকাল শুক্রবারের যে ফেসবুক লাইভ, ফেসবুকের লাইভ শুক্রবার ঠিক 11:50 আমরা আমাদের পেজে পাবেন, .tarot পেজে লাইভটা দেখবেন। কারণ হচ্ছে আমি বলবো আমার জীবনে আজকে কিভাবে আমার সাথে অ্যাড হয়েছে এইসব ব্যাপারে, তো আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হবে এটা। কারণ আমি ফোন কল, যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, ফোন কলটা যেটা কিপ্রিয়া ভাই পোস্ট করছে .tarot পেজে, আমার ভয়েসটা আছে, শুধু মহিলার ভয়েসটা নাই। যতটুকু আমি টের পাইছি কথা বলে বা বিভিন্ন অশুভ সংকেত পেয়ে, যেটা আমার জন্য ভেরি ডেঞ্জারাস, আমি জানি না আমি পারবো কিনা মুক্ত করতে, আমি নিজেও কনফিউজড। একটা কথা খেয়াল রাখবেন, বিকাল থেকে মানে জুম্মার নামাজের পর থেকে প্রতিটা ক্ষেত্রে আপনার লাইভে থাকবো, আমাদের এই ডর পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমি পেজের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, www.facebook.com/dortarot, বানানটা হবে ঠিক এরকম, DAARTAROT, .tarot। এটা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, যেটাতে 1 লাখের উপরে লাইক আছে, সেটা আসল পেজ, বাকিগুলো নকল পেজ। এটা হচ্ছে আমার কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।